নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। সারদা কেলেঙ্কারি, আর আজকে ওঠা অভিযোগ যদি সত্যি হয় তাহলে তার সঙ্গে সংযোজিত হবে আরেকটা নাম, ট্রেড লাইসেন্স কেলেঙ্কারি। তার কারণ অভিযোগ মারাত্মক। কলকাতা পুরসভার কিছু নথি বলছে যে একই ঠিকানায় সারদা কোম্পানিকে, যার প্রত্যেকটির মালিক হিসেবে কলকাতা পুরসভার নথিতে সুদীপ্ত সেনের উল্লেখ রয়েছে, সেই এক ঠিকানা 455 নম্বর ডায়মন্ড হারবার রোড, কলকাতা 34 ঠিকানায় একটা দুটো নয় 43টি ট্রেড লাইসেন্স দেয়া হয়েছে এবং কলকাতা পুরসভা থেকে দেয়া হয়েছে। কাদের কাদের নামে আপনাদের পড়ে শোনাই। সারদা ভিলা, সারদা টাউনশিপ, সারদা টাওয়ার, সারদা শেল্টার, সারদা রিয়েল হোম, সারদা প্রমোটার, সারদা প্লাজা, সারদা নিবাস, সারদা মাল্টিপ্লেক্স, সারদা ম্যানশন, সারদা কুটির। বিশ্বাস করুন 43টা নাম পড়ার ক্ষমতা নেই, কিন্তু মনে হচ্ছে যে অভিধানে ইংরেজিতে যে কটা শব্দ আছে সবার আগে একটা সারদা শব্দ দিয়ে অত্যন্ত অস্বাভাবিকভাবে এই 43টি কোম্পানি একই ঠিকানায় সুদীপ্ত সেনের মালিকানায় ট্রেড লাইসেন্স দিয়েছেন কলকাতা পুরসভা। মেয়রকে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন বাম আমলে। আমাদের নথি বলছে যে 2008 এবং 2009 এবং 2010-এ ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে 9টি এই সংস্থাকে বাম আমলে, কিন্তু তারপরে 34টি ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে সেই একই ঠিকানায়, সেই এক মালিকানায় কলকাতা পুরসভা দিয়েছে। আমাদের প্রতিপক্ষের মূল বিষয় থাকবে এটাই, এবং তার সঙ্গে সঙ্গে থাকবে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষকে, তাকে হাজির হতে হলো আজ ইডি দফতরের সামনে, এবং অবশ্যই উল্লেখ থাকবে হতভাগ্য এক আমানতকারী যিনি ক্যানিংয়ে থাকতেন, এবং যে রাজ্যের কর্তা ব্যক্তিরা সবাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চিটফান্ডের যারা প্রতারিত হয়েছেন মৃত্যুর মিছিল হতে দেয়া হবে না তাদের, কিন্তু বাস্তব সত্যটা হলো মৃত্যুর মিছিল চলছে। দুর্ভাগ্য। আমরা প্রতিপক্ষ শুরু করব। আমার সঙ্গে আছেন, আমার একদিকে রয়েছেন প্রকাশ উপাধ্যায়, কংগ্রেসের কাউন্সিলর, সেই মানুষটি যিনি এই তথ্য সাহসিকতার সঙ্গে সামনে এনেছেন এবং বারবার সরব হয়েছেন, এবং নানাভাবে তার অভিযোগ যে তার সরব হওয়াকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার পাশে রয়েছেন বিমল শঙ্কর নন্দ অধ্যাপক, তার পাশে রয়েছেন বিজেপি নেতা বিক্রম সরকার, আমার অন্যদিকে আছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সিপিএম সাংসদ, আছেন কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার, আছেন অধ্যাপক মইদুল ইসলাম। আমি প্রকাশবাবুকে দিয়েই শুরু করব, যার অভিযোগ, কিন্তু তার আগে অভিযোগটা ঠিক কী এবং সেই প্রেক্ষিতে কে কী বলছেন আপনাদের সামনে রাখব। সারদাকাণ্ডে এবার সরাসরি জড়ালো মেয়রের নাম। তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার বিরুদ্ধে সারদা গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের অভিযোগ তুললেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। শুক্রবার বেলা 12টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে যান কলকাতা পুরসভার 29 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। তিনি ইডির কাছে অভিযোগ জানান, 455 নম্বর ডায়মন্ড হারবার রোডে সারদা গোষ্ঠীর একটি অফিস রয়েছে। শুধুমাত্র এই একটি ঠিকানাতেই 43টি ট্রেড লাইসেন্স ইস্যু করেছিল কলকাতা পুরসভা, যার অধিকাংশই সারদা কর্ণধার সুদীপ্ত সেনের নামে। সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার পর মেয়র পারিষদদের বৈঠক ডেকে লাইসেন্সগুলি বাতিল করে দেয় পুরসভা। কংগ্রেস কাউন্সিলরের প্রশ্ন, কিসের ভিত্তিতে এভাবে একই ঠিকানায় সারদাকে 43টি ট্রেড লাইসেন্স দেওয়া হলো, আর কেনই বা সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার পর সেগুলি বাতিল করা হলো? গোটা ঘটনায় মেয়রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন প্রকাশ উপাধ্যায়। অভিযোগটা মেয়রের বিরুদ্ধে, মেয়র আবার ওই এলাকার বিধায়ক, কাজেই সেই ইনফ্লুয়েন্সটা করিয়ে এই ট্রেড লাইসেন্স বড় 13 দিতে চায়নি, সেই ইনফ্লুয়েন্সটা করে ওরা ট্রেড লাইসেন্সটা নিয়ে এইভাবে চিটিংবাজি ব্যবসাগুলো কলকাতা কর্পোরেশনের যোগসাজে হয়েছে। এ বিষয়ে মেয়রের বক্তব্য, ইডি কিছু জানতে চাইলে জানাবো। কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টর যদি মনে করে যে এ সম্বন্ধে তাদের নথিপত্র প্রয়োজন, এটা ঠিক 455 ডায়মন্ড হারবার রোড বা অন্যান্য ঠিকানায় যে লাইসেন্স দেওয়া হয়েছে তা যদি জানতে চায়, ডেফিনেটলি আমরা ইনফরমেশন দেবো। একই ঠিকানায় একাধিক ট্রেড লাইসেন্সের প্রসঙ্গেও যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন মেয়র। 2008-9 সাল থেকে এই লাইসেন্সগুলো ইস্যু করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট লাইসেন্স অফিসার পর্যায়ে লাইসেন্সগুলো ইস্যু হয়। এইসব প্রশ্নের উত্তর আমার কাছ থেকে না জানতে চাওয়াই ভালো। ঠিকানা রেজিস্টার অফ কোম্পানি যদি তাকে কোম্পানি অ্যাক্টে রেজিস্ট্রেশন দেয়, তাকে তো লাইসেন্স নিয়ে কাজ করতে হয়, এটা হাইকোর্টের অর্ডার আছে। তার পরিপ্রেক্ষিতে তারা চেয়ে থাকলে সেই সব বিষয়ে লাইসেন্স দেওয়া হয়েছে, আমরা সেই সব লাইসেন্সগুলো উইথড্রল করে ক্যান্সেল করে দিয়েছি। এদিকে কংগ্রেস কাউন্সিলরের বক্তব্য, রাজ্য পুলিশে তার আস্থা নেই, তাই তিনি সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে অভিযোগ জানালেন। বিধাননগর কমিশনের উপর আমাদের আস্থা নেই, না।
ভোট যতই এগিয়ে আসছে ততই সারদা কাণ্ড ঘিরে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। এরই মধ্যে পুরসভার দিকে প্রকাশ উপাধ্যায়ের অভিযোগের আঙুল তোলা গোটা ঘটনাক্রমে নয়া মাত্রা যোগ করল ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। নথি বলছে 2008, 2009 এবং 2009, 2010 9টা ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে এবং 2010, 11, 12 এবং 12-13 যখন তৃণমূল কংগ্রেসের বর্তমান বোর্ড ক্ষমতায় 34টি লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু সারদার এই অফিস এই 455 নম্বর ডায়মন্ড হারবার রোডে ঠিক আছে কি? কত বড় অফিস যেখান থেকে এতগুলো সংস্থা চলতে পারে, যেখান থেকে এই 43টি কোম্পানিকে ট্রেড লাইসেন্স দেওয়া হতে পারে? বিশাল অট্টালিকা হবে নিশ্চয়ই, কিন্তু বাস্তব ছবিটা কি আপনাদের যাতায়াতের পথে কখনো চোখে পড়েছে? তারই খোঁজ নিয়েছেন আমাদের প্রতিনিধি, দেখুন। 455 নম্বর ডায়মন্ড হারবার রোড, বেহালা ট্রাম ডিপো সংলগ্ন ডায়মন্ড হারবার রোডের ওপরে একটি বহুতল বাণিজ্যিক ভবনের দোতলা এবং 3 তলায় জুড়ে থাকত সারদা সংস্থার বিভিন্ন অফিস। রমরমিয়ে চলত সেই সমস্ত অফিসগুলো। এই দোতলায় এসে আমরা দেখতে পাচ্ছি এখানে সারদার একাধিক সংস্থার নোটিশ বোর্ড টাঙানো রয়েছে, যেমন সারদা গ্রুপ অফ কোম্পানিজ, সারদা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন প্রাইভেট লিমিটেড, সারদা গার্ডেন, এবং এই সমস্ত সংস্থাগুলোর অফিস কিন্তু এই মুহূর্তে বন্ধ। শুধুমাত্র যা রয়েছে এই সমস্ত বন্ধ অফিসের বাইরে বিভিন্ন রাজস্ব আদায়কারী সংস্থার নোটিশ ঝোলানো রয়েছে এবং এগুলো যে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো রকম কর না পেয়ে সেইগুলোই ব্যাখ্যা করা হয়েছে এই সমস্ত নোটিশে। দোতলা থেকে 3 তলার পথে গেলেও একই ছবি ফুটে উঠছে। সমস্ত অফিসের দরজা বন্ধ এবং চারিদিকে নিস্তব্ধতা, অন্ধকার, এবং রাজস্ব আদায়কারী ইনকাম ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারি দফতরগুলোর নোটিশ টাঙানো রয়েছে। কংগ্রেস নেতা প্রকাশ উপাধ্যায় শুক্রবার সল্টলেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে তথ্য প্রমাণ নথি সহযোগে অভিযোগ জানিয়েছেন যে এই 455 নম্বর ডায়মন্ড হারবার রোডের একটি মাত্র ঠিকানায় সারদার 43টি সংস্থার নামে ট্রেড লাইসেন্স ইস্যু করেছিল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার মেয়রের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা প্রকাশ উপাধ্যায় এবং তিনি বলেছেন সারদার এই সমস্ত সংস্থা বেআইনি জেনেও ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছিল। প্রশ্ন তুলেছেন কিভাবে ইস্যু করা হয়েছিল এবং অনুরোধ করেছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে গোটা বিষয়টা খতিয়ে দেখতে। এখন প্রশ্ন, আমরা দোতলা এবং 3 তলায় এসে যা দেখলাম প্রতিটি অফিসই বন্ধ অবস্থায় পড়ে রয়েছে এবং একটিমাত্র ঠিকানায় 43টি ট্রেড লাইসেন্স কী করে দেওয়া হলো সেই প্রশ্নও উঠেছে। কলকাতা পুরসভার মেয়র জানিয়েছেন যে ট্রেড লাইসেন্সগুলো ইস্যু হয়েছিল 2008-9 সাল থেকে। পরবর্তী সময়ে একাধিক ট্রেড লাইসেন্স তারা বাতিলও করে দিয়েছেন এবং যদি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জানতে চায় তাহলে তারা সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছেন। প্রশ্ন উঠেছে সেই জবাব বা ব্যাখ্যা কি হবে। সকলের আগ্রহ এবং ঔৎসুক্য এবং নজর রয়েছে সেই জবাবের দিকে যে কিভাবে এই 455 নম্বর ডায়মন্ড হারবার রোডের একটিমাত্র ঠিকানায় সারদার একাধিক সংস্থার নামে 43টি ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছিল। এবং বিষয় হচ্ছে, নজর রয়েছে আরও একটি দিকে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে টাকা তছরূপ ও 9/6 অভিযোগে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে তারা কি এই অভিযোগটিও খতিয়ে দেখবেন, তারা কি তদন্ত করে এর শিকড়ও খুঁজবেন, সেই দিকেই সকলের নজর রয়েছে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে প্রবীর চক্রবর্তী ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। প্রকাশবাবু, আপনার কাছে আসবো। নথি বলছে যে পৌর অধিবেশনে বারবার এই প্রসঙ্গ এবং আপনার আপত্তি আপনি তুলেছেন এবং তা নথিভুক্ত হয়েছে 23/5/2013, 25/9/2013 আমি দেখতে পাচ্ছি। কি প্রতিক্রিয়া পেয়েছিলেন যখন আপনি চোখে আঙুল দিয়ে বারবার দেখানোর চেষ্টা করছিলেন যে এই কাজটি হয়েছে? তখন যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন কি প্রতিক্রিয়া ছিল তাদের? তাদের প্রতিক্রিয়ায় একটাই, মেয়র একই কথা বারবার বলেছেন যে এটা প্রসেস মেনটেন করে হয়েছে। তো একটা জিনিস তো আমার মাথায় কোনোদিন কলকাতার বুকে এই আমি প্রথম শুনলাম যে 455 ডায়মন্ড হারবার রোডে 43টা, এক একটা ঘরের মধ্যে 43টা ট্রেড লাইসেন্স। আমি বারবার বলেছিলাম যে কলকাতা কর্পোরেশন
ট্রেড লাইসেন্স ফিজ নেওয়ার জন্য, সামান্য ফিজ নেওয়ার জন্য যে এই দুর্নীতিকে কেন প্রশ্রয় দিচ্ছে। আজকের মেয়রের সমস্ত জ্ঞান মানে জানে শুনে এই কাজ করেছেন। মেয়র ইচ্ছে করে যোগসাজ করে, উনি ওখানকার বিধায়ক, যেটা আমি বারবার বলছি। এবং তখন 2010 সালে 2010-এর আপনি আগস্ট মাসে নতুন পুর বোর্ড এলো, এবং সেই সময় মেয়রের কাছে তখন আপনারাও সাংবাদিক, সুমনবাবু থেকে আরম্ভ করে যারা বড় বড় সাংবাদিক, তারা কিন্তু জানতেন না কে সুদীপ্ত সেন, কে দেবযানী মুখার্জি। সেই জায়গায় যে কর্পোরেশনে এসে বড় 13 সেই ট্রেড লাইসেন্স দিতে চায়নি, কেননা একটা ঘরের মধ্যে 43টা ট্রেড লাইসেন্স দেওয়া যায় না। কি বিজনেস হবে? একটা ঘরের মধ্যে একটা টেবিল আর চেয়ার তো অন্তত পক্ষে থাকবে, তা সেটা নেই। তা আমার একটাই প্রশ্ন ছিল যে কেন কর্পোরেশনের ঐতিহ্য আছে। আজকের নেতাজি সুভাষ বোস থেকে আরম্ভ করে সিআর দাস থেকে আরম্ভ করে বিধান রায়, ওরা কর্পোরেশনের মেয়র হিসেবে ওই চেয়ারে বসেছেন, কিন্তু আপনারও, আমি ওই দিনই বলেছিলাম, আপনার চেয়ারটা কলঙ্কিত হয়েছেন। প্রকাশবাবু, ওনাদের কি বক্তব্য ছিল যখন পুরো অধিবেশনে বারবার আপনি এই প্রসঙ্গটা তুলছেন? কি বলেছিলেন তারা? উনি তখন আসলে আপনারাও দেখছেন নথিতে, উনি সেটা অ্যাভয়েড করে যাচ্ছেন। আসলে যারা দুর্নীতিগ্রস্ত হয় তারা বাঁচবার জন্য মানে জিনিসটা অ্যাভয়েড করে যায়। উনি বারবার সেটা অ্যাভয়েড করেছেন, কিন্তু বাস্তবে ঠিকই আছে। বাস্তবে যখন নভেম্বর মাসে বাতিল হলো কেন? আমি তো বলেছিলাম যে এটা মে মাসে বাতিল করুন, যখন গ্রেপ্তার হলো। তাহলে এই কমার্স বিজনেস করবার সুবিধা দিয়েছে এবং গরিব মানুষের টাকা আত্মসাৎ করবার ব্যবস্থা করে। আপনার দ্বিতীয় অভিযোগ আরো ভয়ঙ্কর, অর্থাৎ সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার পরও এতগুলো মাস ধরে সেই ট্রেড লাইসেন্স বাতিল করা হয়নি আপনার বলা সত্ত্বেও। ইয়েস, আমি সেই কথাই বলেছি যে সুদীপ্ত সেন যখন এপ্রিল মাসে গ্রেপ্তার হলো, বোধহয় 13 না 14 তারিখে, তো তখন তাকে যখন গ্রেপ্তার হলো, তার তো বিজনেস তখন বন্ধ হয়ে যাওয়া উচিত, আর তো বিজনেস নেই। কিন্তু মানুষকে প্রলোভন দেখিয়ে যেই টাকাটা, এবং সেই প্রক্রিয়াটা আমরা জানি যে তাকে খোঁজা হচ্ছিল, কিন্তু কর্পোরেশন নিরুপায় দর্শক হিসেবে ছিল। সেই কথাটা বারবার আমি অধিবেশনে আঙুল তুলে বলেছি, কিন্তু সেই কথাটা উনি কোনো গুরুত্ব দেন। প্রকাশবাবু, আজকে আপনি ইডি অফিসে গেছিলেন, এই সমস্ত নথি তাদের দিয়েছেন, তারা কি বললেন? আপনি বা কি বললেন ইডি? আমি আজকের গেছিলাম 12টার সময় ইডি ডিপার্টমেন্টে, আপনারা নিশ্চয়ই আপনার টিভিতেও আমি দেখলাম যে আমি গেছি, আমি আমার বক্তব্য বলেছি। বক্তব্য বলতে আজকে জানেন বানসাল কোর্টে কেস ছিল বলে ডাইরেক্টর ছিলেন না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মিস্টার দাস উনি ছিলেন ওখানে। তার সাথে আমার দীর্ঘক্ষণ বৈঠক হয় এবং উনি বললেন আমাদের এই নথিগুলো পেয়ে খুব কাজে দেবে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত যিনি ডাইরেক্টর, উনি যদি কালকে দিল্লি না যান, আমি আপনাকে ডাকছি এবং আপনার আরও কথা আমার শুনতে হবে। আমি বললাম আমি সবসময় প্রস্তুত আছি। জনগণের স্বার্থে, জনগণের টাকা 600 কোটি টাকা আত্মসাৎ হয়েছে, কি অবস্থা, আমরা মানুষগুলো কোথায় যাবে? আর তারা নিরীহ গরিব মানুষই বেশি, তাহলে গরিব মানুষদের টাকাও ফেরত পাবে না, টাকা আত্মসাৎ হবে। কর্পোরেশন সেখানে শুধু সংশোধন করে দিই, 2000 কোটি টাকারও বেশি। হ্যাঁ, 2000 কোটি টাকারও বেশি, রাইট, আমার বলা ভুলে। তাহলে এই অবস্থার মতন 2000 কোটি টাকার উপর বেশি যখন আত্মসাৎ হলো, তাহলে কর্পোরেশন মদত না দিলে জিনিস হতে পারে না। ট্রেড লাইসেন্স ছাড়া তো ব্যবসা হয় না। তাহলে আপনি দেখুন এই ট্রেড লাইসেন্সগুলো আজকে চিট ফান্ডের কাছে কি প্রযোজ্য? তার একটা কি বিজনেস হয়েছে? মেয়র আমাকে জবাব দিন, আমি পদত্যাগ করবো। এই স্ট্যাটাস, এই যে কোম্পানির মধ্যে কোনো বিজনেস হয়েছে? আপনি দেখবেন 43টা কোম্পানির মধ্যে কোনো ব্যবসা হয়নি, ব্যবসা একটাই হয়েছে। এবং প্রকাশবাবু, আমরা জানি, সবাই মোডাস অপারেন্ডিটা জানি যে এই ব্যবসাগুলোকে দেখিয়ে মানুষকে প্রলোভিত করা, ব্র্যান্ডটার সঙ্গে পরিচিত করা এবং বাজার থেকে কাঁচা টাকা, যার পরিণাম হচ্ছে এক্সাক্ট ফিগার যেটা সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে 2460 কোটি টাকা। 2460 কোটি একেবারে। এই সাধারণ মানুষের কথা হলো, আপনাদের দেখাবো যে ক্যানিং এর একজন সারদার আমানতকারী, যিনি টাকা যার মার গেছিল, মানসিক অবসাদে ভুগছিলেন, তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন। বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে মৃত্যুর মিছিল হবে না, কিন্তু মৃত্যুর মিছিল ঠেকানো যাচ্ছে না। এটাই বাস্তব। আজকের ক্যানিং এর ঘটনা আবার চোখে আঙুল দিয়ে এটাই দেখিয়ে দিল। সারদার প্রতারণায় শেষ হয়ে গেল আরও একটা জীবন, মৃত্যু মিছিলে যুক্ত হলো আরও এক নাম। ক্যানিংয়ের সুশান্ত সর্দার, পেশায় রাজমিস্ত্রি। মজুরির সামান্য টাকায় সংসার চালানোর গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে।
প্রতিদিন জীবন বাজি করা লড়াই। হাড় ভাঙা খাটুনিতে ক্লান্তি আসত, কিন্তু দমতেন না সুশান্ত। সংসার চালানোর মাঝেই তিল তিল করে টাকা জমিয়েছিলেন। চড়া সুদের আশায় লগ্নি করেছিলেন সারদায়। ভেবেছিলেন মেয়াদ শেষে পাওয়া টাকা দিয়ে মেয়ের বিয়ে দেবেন, তুলে দেবেন কোনো সুপাত্রর হাতে। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই চরম সিদ্ধান্ত নিতে হলো সুশান্তকে। সারদায় সর্বশান্ত হয়ে মেয়ের বিয়ের আগেই চলে গেলেন বাবা। পরিবারের দাবি, সারদায় প্রায় 1.5 লক্ষ টাকা গচ্ছিত রাখেন সুশান্ত। সারদা কাণ্ডের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন, চিকিৎসাও চলছিল। পরিবারের দাবি, মাঝে মধ্যেই অস্বাভাবিক আচরণ করতেন সুশান্ত, বারবার বলতেন সারদায় জমানো টাকার কথা। এরকমভাবেই চলছিল গত কয়েক মাস। শুক্রবার সবকিছুর শেষ। এদিন সকালে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যান সুশান্ত সর্দার। বাড়ি লাগোয়া একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। উনি ওই বিভিন্ন জায়গায় টাকা রেখেছিল, যেসব টাকা চুপ গেছে, যেসব নিয়ে চিন্তা ভাবনা করতো। বিশাল আর সারদা আর কি একটা এসব ছিল, সবসময় টাকার জন্য চিন্তা। স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি, সারদার পাশাপাশি আরও কয়েকটি লগ্নি সংস্থায় টাকা রেখেছিলেন সুশান্ত সর্দার। সব মিলিয়ে প্রায় 3.5 লক্ষ টাকা। সেই সব আমানত ফেরত পাননি বছর 42-এ সুশান্ত। অনেক চেষ্টা করেছিলেন, এজেন্টদের কাছে গিয়েও কোনো লাভ হয়নি, তাই সারদার অফিসেও যান। কিন্তু কঠিন বাস্তবটা বুঝতে পারেন সুশান্ত, উপলব্ধি করেন স্বপ্নভঙ্গের তীব্র যন্ত্রণাটা। তা সহ্য করতে না পেরেই মানসিক ভারসাম্য হারান। মেন্টাল হসপিটালে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষে হলো না। ও অবশেষে আজকে তার নিজের আত্মহত্যা করলো। আনুমানিক 1.5 লাখ টাকার তার কাছে সারদাতে ছিল। এবার 3.5 লাখ টাকার উপরে দাঁড়িয়ে ছিল তার, কিন্তু তথ্য প্রমাণাদি মোটামুটি এদিক ওদিক যা দেখলাম, এদিক ওদিক খুঁজে খাজে দেখলাম, তাতে 3 লাখের উপরে তার টোটাল সঞ্চিত অর্থ ছিল। সারদাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরাতে শ্যামল সেন কমিশন করেছে রাজ্য সরকার। সরকারের দাবি, প্রতারিতদের সুরাহা দিতেই কমিশন। যদিও এদিন কমিশন স্বীকার করে নিয়েছে সব মৃত্যু তাদের পক্ষে ঠেকানো সম্ভব নয়। দেখুন, আমরা আগে মৃত্যু মিছিলকে ঠেকাবার চেষ্টা করেছি। যারা গরিব মানুষ টাকা পাবে তাদেরকে টাকা দেওয়ার জন্য আমরা প্রথম প্রচণ্ডভাবে খেটে এটাকে করেছি, যাতে মৃত্যু মিছিলটা আটকায়। কিন্তু আমরা তো সব আটকাতে পারবো না, কিন্তু যে কাজটা করেছি সেটা তো সত্য। ঘন ঘন মূর্ছা যাচ্ছেন সুশান্ত স্ত্রী। বাবাকে হারিয়ে শোকে পাথর মেয়ে। পরিবারের একমাত্র রোজগারের সদস্য ছিলেন সুশান্ত। ভবিষ্যতের কথা ভেবে দিশেহারা পরাণীখেকো গ্রামের সর্দার পরিবার। শান্তনু নস্কর, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। ঋতব্রত, তোমার কাছে যাবো। তুমি বলতেই পারো যে তোমাদের বোর্ড থাকাকালীন 9টা ট্রেড লাইসেন্স হয়েছে, তার থেকে সংখ্যার বিচারে 34টা নিঃসন্দেহে বেশি। কিন্তু 9টাও যে অপরাধ, 34টাও সেই একই অপরাধ, এটা তো মানবে। এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুরুটা হয়েছিল বামফ্রন্ট আমলে। এটা এই যে উনি যে আমি একেবারে প্রকাশবাবুর অভিযোগের ভিত্তিতে সেটা তো দেখতে হবে কি সেই সময়। না, একেবারে নথি আছে। না, উনি তো নথি দিয়েছেন, সেটা নিশ্চিতভাবে যে এই কলকাতা কর্পোরেশনের ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সেই সময় এখানে আমাদের আমলে, মানে বামপন্থীরা যখন বোর্ডে ছিল, সেগুলো নিশ্চিতভাবে আমি এখানে এসেই শুনলাম। নিশ্চিতভাবে সেটা আমরা দেখব যে কি বিষয় সেটা রয়েছে, এবং প্রত্যেকটা সুদীপ্ত সেনের নামে। হ্যাঁ, আমি যে কথাটা বলতে চাইছি, মানে এই যে ঘটনাটা আজকে এসেছে, যে এতগুলো মানে সংস্থায় বা সবার আগে আপনারা যেটা দেখালেন, এই যে সুশান্ত সর্দার যিনি মারা গেছেন, মানে তো আত্মহত্যা করেছেন, মানে সমবেদনা জানাবার ভাষা নেই। কারণ এই ঘটনায় যে লক্ষ লক্ষ টাকা মানুষ প্রতারিত হয়েছেন, আমরা বারবার যে কথাটা বলছি, ধরুন আমরা তো বারবারই তো বলছি যে সিবিআই তদন্ত হোক, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হোক, তাহলে গোটাটা বেরিয়ে আসবে কি ঘটেছে। এবং এই যে আড়াল করবার চেষ্টা, একটা বাম আমলের 9টার ইতিহাসও বেরিয়ে আসবে। হ্যাঁ, তাতে অসুবিধা নেই। যদি নিশ্চিতভাবে যদি সেখানে দোষ ত্রুটি হয়ে থাকে বেরিয়ে আসবে। আমরা তো কাউকে আড়াল করতে চাইছি না। আমরা বারবার বলছি যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই হোক। এই যে আপনি উল্লেখ করলেন 2,500 কোটি টাকা, এই যে ভদ্রলোকের যা শোনা গেল পরিবারের কাছ থেকে 3 লক্ষ টাকা কষ্টার্জিত টাকা, তিল তিল করে যে টাকা উনি জমিয়েছেন সঞ্চয়, সেই গোটা সঞ্চয়টা উবে যাচ্ছে। শুধু উবে যাচ্ছে নয়, আমরা বলছি এই মানে আজকে ধরুন এই প্রশ্নগুলো এড়ানো যাচ্ছে না। আমি আগেও আপনার সংবাদ মাধ্যমে বলেছি যে 2,500 কোটি টাকার 1,86,00,000 হিসেব রয়েছে। এই ভদ্রলোকের 3 লাখ তো তার মধ্যে থাকতেই পারে। পিয়ালি সেনের অ্যাকাউন্ট থেকে যে টাকা দেয়া হয়েছে, মমতা ব্যানার্জির যে ছবি, মাননীয় মুখ্যমন্ত্রী যে ছবি এঁকেছেন, ওই ছবির দাম 1,86,00,000 হয় না। এটা কোনো সুস্থ লোক বিশ্বাস করতে পারেন না। কিন্তু সুদীপ্ত সেন
এই লিঙ্কেজটার কথা আমরা কেন বলছি, নানান ধরনের প্রশ্ন এ কারণে আসছে যে আপনি দেখুন এই সময়কালে সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে বক্তব্য কি অন্য রাজ্যে সিবিআই যেরকম হচ্ছে হোক, আমাদের এখানে সিট তদন্ত করুক। এই সিটের তদন্তের নামে 1 বছর ধরে এই যে জানি বাবা, ওড়িশা, অসম, ত্রিপুরা সবাই রাজি, পশ্চিমবঙ্গ রাজি না। আমাদের মনে এই যে আড়াল করার একটা প্রবণতা, সিবিআই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই হলে যে গোটা দায় যদি বামপন্থীদের থাকে, সিবিআই হলে বামপন্থীদের একদম বেরিয়ে আসবে যে বামপন্থীরা দায়ী। কিন্তু এই যে কথাটা বলা হচ্ছে, আমাদের যেটা মনে হচ্ছে কোথাও আপনি অনেকগুলো পার্টিনেন্ট কোয়েশ্চেন এই জন্য উঠছে, ধরুন এই যে রাত্রিবেলা লকার খোলা হলো, 1 বছর ধরে যে দুজনকে ধরবার কোনো প্রক্রিয়াই নেই, ধরবার প্রয়োজনই বোধ হচ্ছে না, রাত্রিবেলা তড়িঘড়ি করে এবং এমন একটা ব্যবস্থা করে যাতে সংবাদ মাধ্যম দেখতে না পারে, মানে ওই রাত 10টার সময় গিয়ে খোলা হলো লকার। এই যে আজকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওই সিল করা, সিলে কিন্তু বিধাননগর কমিশনারেটের সিল রয়েছে, অন্য কারণ নেই, অশোক স্তম্ভর ছাপ রয়েছে। সিল করা যে বাড়িটা, সেই বাড়িটা খোলবার পর মানে বাইরে তো এই যে যা ছিছি একটা জঞ্জাল, আর ভেতরে একেবারে ঝাঁ চকচক, 1 ফোঁটা ধুলো পর্যন্ত নেই। আমরা জানি যে এই পিয়ালি সেনের নাম প্রভিডেন্ট ফান্ড যে চুরি করার মামলা, তাতে প্রথমে ছিল, তারপর সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সেই নাম বাদ দেওয়া হয়েছে। না আমরা এই যে কি হলো, আমরা আগেও আলোচনা করেছি। তুমি লকারের কথাটা বললে, এই লকার কাণ্ড নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে লকারের মধ্যে তাহলে কি ছিল, কেন হঠাৎ সিটের এই তৎপরতা, কেন ইডি সেই লকার খুলতে পারে এটা জেনে একেবারে যুদ্ধকালীন তৎপরতা, গেরিলা তৎপরতাও কেউ বলতে পারেন। তাহলে কি সত্যি লকারের মধ্যে লুকোনোর মতো কিছু ছিল, যা প্রকাশ্যে এলে হয়তো অস্বস্তি বাড়ত কোনো মহলে? দেখুন, সারদা তদন্তে লকার টানা করেন। বছরখানেক ধরে সারদা মামলা চলা সত্ত্বেও বিধাননগর কমিশনারেটের পুলিশ এতদিন সল্টলেকের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সুদীপ্ত সেন ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী পিয়ালি সেনের যৌথ লকারটি খোলার উদ্যোগ নেয়নি। অথচ কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লকারটি বাজেয়াপ্ত করতে চলেছে জানা মাত্রই তড়িঘড়ি আদালতের অনুমতি নিয়ে লকারটি খুলে ফেলে পুলিশ। এতে অসন্তুষ্ট ইডি, তারা আইনি পথে হাঁটবে বলে জানিয়েছে। ঘটনার সূত্রপাত 19শে এপ্রিল। সেদিন পিয়ালি এবং সুদীপ্ত সেনের যৌথ লকারের খোঁজ পায় ইডি। ব্যাংক কর্তৃপক্ষ জানায় লকারটি রাজ্য পুলিশের হেফাজতে। 21শে এপ্রিল বিকেলে আদালতে লকারটি খোলার অনুমতি চায় পুলিশ। 22শে এপ্রিল দুপুরে লকার খোলার অনুমতি পায় পুলিশ। ওই দিন বিকেলে ফের ব্যাংকে যায় ইডি, কিন্তু তাদের ফিরিয়ে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। সন্ধ্যায় ব্যাংকে পৌঁছয় পুলিশ। রাত 9টা নাগাদ ব্যাংক কর্তা ও পিয়ালির আইনজীবীর সামনে তারা লকার খোলে। 1 বছর ধরে তদন্ত চালিয়েও লকারটি খোলার কখনো চেষ্টা করেনি রাজ্য পুলিশ। হঠাৎ তারা তড়িঘড়ি এভাবে লকার খুলল কেন? তাহলে কি লকারে এমন কিছু রয়েছে যা ইডি জেনে যাক তা চায় না পুলিশ? তাই কি হঠাৎ করে লকারের দখল নিতে এত তৎপরতা? বিরোধীরা এই প্রশ্ন তুললেও বিধাননগর পুলিশের দাবি ইডিকে সাহায্য করতেই তারা লকার খুলেছে। আমরা যখন অফিসিয়ালি জানলাম যে ইডি তাদের তদন্তের জন্য ওই লকারটাকে খুলতে চাইছে, আমরা প্রেয়ার দিলাম মাননীয় কোর্টকে যে ওটা যেন খোলার পারমিশন আমাদের দেয়া হয়। আমাদের এই লকার ওপেন করা এই ডেটটিতে ইট ওয়াজ বেসিক্যালি টু ফ্যাসিলিটেট আওয়ার কোঅপারেশন টু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিধাননগর পুলিশের দাবি সুদীপ্ত পিয়ালির লকার থেকে সোনা হীরের গয়না পাওয়া গিয়েছে, কোনো নথি পাওয়া যায়নি। যদিও এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। গুরুত্বপূর্ণ তথ্য এবং আরও কিছু যা অজানা সেগুলো সরানোর চেষ্টা হতে পারে। সিটের হাতে ওই লকার, তার সম্পত্তি, সেখানে যা ছিল সেগুলি নিরাপদ নয়। যদিও বিধাননগর পুলিশের পাল্টা দাবি, আদালতের নির্দেশে লকার তল্লাশির পুরো পর্বটাই ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে। সব মিলিয়ে সারদা তদন্তের পারদ চড়িয়েছে এই লকার টানাপোড়েন। এবিপি আনন্দ।
বিমলবাবু আপনার কাছে আসবো, একেবারে পরিষ্কার প্রশ্ন যে আমি একদম রাজনীতির পাটটা ধরছি, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সিপিএম বা কংগ্রেস যারা বলছে হ্যাঁ আমরা যদি যুক্ত থাকি তাহলে সিবিআই তদন্ত হোক, জেলে যাব, আমি বলছি রাজনীতির দিক থেকে বিচক্ষণতা তো এটাই, মানে আমি বলছি যে তৃণমূল নেত্রী তিনি অনায়াসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যদি সিবিআই দিয়ে দিতেন এবং বলতেন যে ঠিক আছে তদন্তের মতো চলুক, আইনের মতো চলুক, আমার লুকোনোর কিছু নেই, এই নির্বাচনের আগে বা যে কোনো পরিস্থিতিতে সেটা কি পার্টির ভাবমূর্তি, নেতাদের ভাবমূর্তির পক্ষে অনেক সুবিধাজনক হতো না? আমি এখানে দর্শকদের উল্লেখ করতে চাইবো যে তৃণমূল কংগ্রেসের নেতাদের আমরা একেবারে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে, ইনফ্যাক্ট সমস্ত রাজনৈতিক অনুষ্ঠানেই আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু তারা আসেননি, তারা কেউ এখনো পর্যন্ত আসেননি, আমরা দেখবো তার অনুষ্ঠান চলাকালীন আসেন কিনা। বিমলবাবু, একদম রাজনীতির প্রশ্ন, যে রাজনৈতিক বিচক্ষণতা কি এত এবার অন্তত সিবিআই তদন্ত দেওয়া উচিত ছিল না ভাবমূর্তির স্বার্থে? না, দেখুন, রাজনৈতিক বিচক্ষণতার প্রত্যেকের তার নিজস্ব ভাবনা আছে, সেটা আপনার একটা ভাবনা, আমার একটা ভাবনা, যারা তৃণমূল কংগ্রেস বা সিপিএম তাদের নিজস্ব ভাবনা, আমরা কারোর ভাবনা কারোর উপর চাপাতেও পারি না। কে কিভাবে রাজনীতিকে দেখছে তারা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। তারা যদি মনে করে যে আমার তদন্তটাই আমাকে হয়তো আমি ঠিক, আমার যে এসআইটি তদন্ত করছে সেটাই ঠিক, তাহলে সেখানে আমাদের কিছু বলার থাকতে পারে না। আমার বক্তব্য হচ্ছে এখানে দেখুন, যে সিবিআই নিয়ে এত আলোচনা হচ্ছে, বিষয়টা কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে প্রায় ফাইনাল স্টেজে পৌঁছে গেছে, প্রায় ফাইনাল স্টেজে। সুপ্রিম কোর্ট যে কোনো দিন তার রায়টা দিতে পারে, জাস্ট রিজার্ভ করে রেখেছে, যে কোনো দিন রায়টা দিতে পারে, এবং সুপ্রিম কোর্ট রায় দিলে সেই রায় সকলকে মানতে হবে। এটার সেখানে মানে জানার জন্য কোনো মানে আইন পড়ার দরকার নেই, সকলেই জানে সুপ্রিম কোর্টের রায় সকলের ওপরেই বাইন্ডিং। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় শুনলাম নারায়ণগড়ের একটি সবাই বলেও দিয়েছেন সুপ্রিম কোর্ট যদি সিবিআই তদন্ত করে হবে, না সেটা উনি আপত্তি করলেও হতো, না করলেও হবে। আমার বক্তব্য, আপনি যেটা বলছেন যে এবারে অন্য পার্টে আসি, এই সিবিআই নিয়ে এই যে এত আলোচনা, অর্থাৎ কোর্ট মনিটরড সিবিআই, এর আগেও কোর্ট মনিটর সিবিআই হয়েছে। আপনাকে সেটা কতগুলো তথ্য দিই, আমার ব্যক্তিগতভাবে আপনি যদি আমাকে সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন, না আমি বলছিলাম এই যে পরপর আজকে পুরসভার পার্টটা এলো, না পুরসভার পার্ট, ওনার বক্তব্য আমি পুরোটাই শুনেছি, কিন্তু কাউকে দোষী করার আগে প্রথম কথা মেয়র যুক্ত ছিলেন কিনা, আমি যদি বলে দিই মেয়র যুক্ত, তিনি তো যুক্ত হয়ে যান না, এগুলো প্রমাণ সাপেক্ষ না। আমি কোনো ব্যক্তি বিশেষে যুক্ত হওয়া দুর্নীতির মধ্যে আছেন কিনা, যেহেতু বক্তব্যটা আছে মেয়রের সঙ্গে আছে, কিন্তু আমি বলছি যে এই সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়। এটা তো নথি যে সত্যি সত্যি বিচারটা আপনি করতে পারি না, বিচার কিন্তু কোর্ট করবে। ইডির কাছে অভিযোগ উনি দিয়েছেন, ইডি সেই অভিযোগকে প্রসেস করবে এবং প্রয়োজনে তাকে ডাকবে, যদি তিনি প্রমাণিত হন দোষী, নিশ্চয়ই আইন তার জন্য রয়েছে। তাই কেউ দোষী সাব্যস্ত হওয়ার আগে রাজনৈতিকভাবে উনি নিশ্চয়ই বলতে পারেন যে তার যোগাযোগ রয়েছে, আমি অন্তত বলতে পারি। কিন্তু স্বাভাবিকভাবে আপনার কি মনে হচ্ছে নাগরিক হিসেবে, আপনি তো কলকাতা পুরসভায় কর দেন, যে 44টা এইরকম একটি বাড়ি যার ভেতরে 43টা কোম্পানি একজন মালিকের নামে ট্রেড লাইসেন্স, অস্বাভাবিক নয়? অস্বাভাবিক। কলকাতা পুরসভা কেন, যে কোনো পুরসভায়, যে কোনো পঞ্চায়েতে আপনি একটু ঘুরে দেখুন এইরকম কত কত অস্বাভাবিক কাজগুলো চলে। সুতরাং সবকিছুর জন্য মেয়র বা চেয়ারম্যান দায়ী, আমার নাও হতে পারে। দুর্নীতি হয় বলে পশ্চিমবঙ্গে দুর্নীতি, আমি একটা প্রসেসটা বলছি আপনাকে। কলকাতা পুরসভায় লোকে হাসাহাসি করতো একটা সময়, এখন অনেকটাই প্রসেস হয়েছে কলকাতা পুরসভার কাজকর্ম নিয়ে, একটা হাসাহাসি হতো এর আগে, এবং সবকিছুর জন্য মেয়র দায়ী, এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। বহু কিছু নিয়ে কলকাতা ত্রিফলা কেলেঙ্কারি আগে বহু কেলেঙ্কারি ছিল, সেসব বলে লাভ নেই, কিন্তু কলকাতা পুরসভা নিয়ে এমন একটা সময় ছিল, বাড়ি ভাঙা, বাড়ি তৈরি করা, বেআইনি বাড়ি, সেগুলো নিয়ে কম কথা হয়নি। একটু দয়া করে গত 10 বছর কিছু দরকার নেই, আনন্দবাজার পত্রিকাটাই পড়ে দেখুন, বাটারফ্লাই ভালভের কেলেঙ্কারি আমাদের মনে আছে, কিন্তু সেইটা হয়েছে বলে সারদাতেও হবে। বলিনি একবার, আমি এইটার কথা বলছি যে এইটুকু বলতে কেলেঙ্কারি ধারাবাহিকতার ইতিহাস, না কেলেঙ্কারি ধারাবাহিকতা একদিনে বন্ধ হয় না, আবার বলছি না নিশ্চয়ই পরিবর্তন হবে, এবং যে কেলেঙ্কারি করবে তাকে শাস্তি পেতে হবে, আমার সেখানে কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে যে কেউ অন্যায় করেছে সেটা প্রমাণ সাপেক্ষ, প্রমাণ করার আগে আমি বলতে পারি না, আমি অন্তত সাধারণ নাগরিক হিসেবে ওনার যোগসাজশ আছে, আমিও বলতে পারি না, একজন রাজনীতিবিদ বলতে পারেন, আমি বলতে পারি না। এবারে হচ্ছে সিবিআই। দেখুন সিবিআই আপনি নিজেই তথ্য দিয়ে দেখুন, আমার জ্ঞানের সোর্স আপনাদের মতো চ্যানেল এবং খবর কাগজ, আমি যতটুকু জানি সিবিআই আজ পর্যন্ত যত তদন্ত করেছে সেখানে দোষী সাব্যস্ত করে সাজার পরিমাণটা খুব বেশি নয়।
কিছু মনে করবেন না বিমল বাবু, আপনি সিবিআই আর সিটের তুলনাটা করে না সিবিআই সিটের তুলনা করছি না আমি করছি না। আমার সিটের উপর সম্পূর্ণ ভরসা। সিবিআই কে এমন একটা বলা হলো, আমি শুধু তথ্যগুলো আমি বলিনি আমি আরো করব জাস্ট ধরিয়ে দেওয়ার জন্য যে 2011 আগে আপনার বক্তব্যগুলো হবে না। আই নো এভরিথিং প্লিজ। না আপনি তো সব জানি, আমি সব জানি। আমাকে একটু কথা বলতে দাও, তারপরে কথা বলবো। আমার বক্তব্য হচ্ছে সিবিআই কে এখন প্রায় প্যানাসিয়ার আকার দেওয়া হচ্ছে। একেবারে একটা ট্যাবলেট যেটা দিলে সব রোগ ভালো হয়ে যায়, তাকে ইংলিশে প্যানাসিয়া বলে। তো সিবিআই কি প্যানাসিয়া নাকি? সিবিআই নিয়ে বিতর্ক হয়নি? সিবিআই কেন্দ্রীয় সরকার সিবিআই কে বলেনি। আপনি উল্টোটা বলছেন না কেন? যখন এখন যারা সিবিআই কে প্যানাসিয়া বলছে, তারা একসময় সিবিআই তদন্ত আটকানোর জন্য কোর্টে দৌড়ায়। করে সঞ্জীব তীর্থঙ্কর হত্যা মামলা থেকে শুরু করে একেবারে নন্দীগ্রাম পর্যন্ত আমি বিমল বাবু 100% কয়েনের উল্টো পিঠটাও দেখুন, যারা সিবিআই করার জন্য গলা ফাটাতো তারা এখন সিবিআই রোখার জন্য একদম ঠিক। অর্থাৎ যখনই ভূমিকা বদলে যায় তখন মানুষের ভাবনা চিন্তাও বদলে যায়। এটা বলতে কিচ্ছু নেই, এটা বলতে তো আপত্তি কিছু নেই। সঞ্জীব তীর্থঙ্কর নামে দুটি নিরীহ মানুষ মারা গিয়েছিল, তখন আনন্দবাজারে আমি পুরোনো কাগজ পড়ার আমার একটা অভ্যেস আছে, মাঝে মাঝে উল্টে পাল্টে দেখি, পুরোনো ইতিহাসটা জানা যায়। তখন বামফ্রন্ট সরকার তার যিনি সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন সোমনাথ চ্যাটার্জি, তিনি এত আনপপুলার হয়েছিলেন, অনেকে মনে করে 84 সালে যাদবপুরে হারার একটা বড় কারণ ওইটা ছিল। তো সেটাতে তৎকালীন বামফ্রন্ট সরকার কতদূর পৌঁছেছিল সিবিআইটা আটকানোর জন্য, এবং নন্দীগ্রাম পর্যন্ত একটি জায়গায় শুধুমাত্র বামফ্রন্ট সরকার সিবিআই তদন্ত নিজে দিয়েছিল, সেটা হচ্ছে তাপসী মালিক হত্যা মামলা। তার আগে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কোর্টকে অর্ডার দিতে হয়েছিল। তারা এখন সিবিআই চাইছে, আর তখন যারা সিবিআই চাইতো না তারা এখন সিবিআই বিরোধিতা করছে। অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট, যে যখনই যারা সরকারে আসে তারা মনে হয় আপনি চাইতেন, আমি জিজ্ঞাসা বলেন প্রশ্ন করেন দিচ্ছি ন্যাচারালি আপনি 2011 চাইতেন কিনা সিবিআই? আমি কে বাবা? না আপনি তো একজন ব্যক্তি, আমি কে না আপনি তো আমাকে আবার না বটে আপনার একটা আলোচনা হচ্ছে সরকারকে নিয়ে, আমি ওই জায়গায় যাই না। আপনার তো মত একটা টিভি তো অপিনিয়ন, আপনি নিরপেক্ষ নন, সেটা সবাই জানে। আচ্ছা তুমিও নও। আমি তো আমি তো রাজনীতি করি, আমি তো প্রকাশ্য রাজনীতি করি, আমি তো প্রকাশ্য রাজনীতি করি। সময়টা নষ্ট হচ্ছে। প্রথম কথা হচ্ছে ন্যাচারালি সিবিআই তদন্ত চাওয়া এবং সিবিআই বিরোধিতা করা মাঝে মাঝেই ভূমিকাটা বদলায়। আসলে যে দল সরকারে থাকে তারা না তাই নয়, তার যে কাঠামো সেটাই হচ্ছে অ্যাডিকুয়েট এনাফ এটার জন্য। তার জন্য বলি যে সিটি হচ্ছে আমার কুইন আইন, আমার সরকারি মনে যা হবে করে দেব। এটা আসলে আমি যেটা বুঝতে পারছি এটা একটা অ্যাপ্রোচের পার্থক্য। সেই অ্যাপ্রোচটাকে যে ন্যাচারালি আমাদের দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের এত বেশি মানে কি বলবো মতের পার্থক্য থাকে যে আপনি একটা জায়গায় আনতে পারবেন না। আর এটাও ঠিক, দুটো উদাহরণ, কোর্ট মনিটর সিবিআই হলেও এই সেই সিবিআই যার নামে গোপাল কৃষ্ণ গান্ধী কিছুদিন আগে কি বলেছেন আপনি নিশ্চয়ই জানেন। এই সেই সিবিআই গত 15 বছর ধরে মুলায়ম সিং যাদব এবং মায়াবতীকে ওই সিবিআই ফাইল দেখানো চলছে। মুলায়ম সিং যাদব নিজেই বলেছেন যে আমাকে সিবিআই ফাইল মাঝে মাঝে দেখানো হয়। এখানে বসে প্রশ্ন করা যায়, আপনি যদি পবিত্র লোক হন আপনার সিবিআই তো ভয় কেন? কিন্তু সিবিআই যে কাজটি করে এটা প্রমাণিত। বিমল বাবু বলছিলেন যে কোনো একটা বিষয় আমাদের বহুদা বিভক্ত গণতন্ত্রে এতগুলো দল একটা বহুদলীয় স্ট্রাকচারে সবাইকে একমত হওয়া সত্যি সত্যি কষ্টকর। কিন্তু কি বিস্ময়কর যখন আমরা দেখি যে সুপ্রিম কোর্টে 3টি রাজ্য একমত হয়ে গেল সিবিআই আনার ব্যাপারে, উড়িষ্যা, অসম এবং ত্রিপুরা, কিন্তু পশ্চিমবঙ্গ সিবিআই নইব চ। সুপ্রিম কোর্টের পার্টটা যেহেতু বিমল বাবু তুললেন আপনাদের সামনে। সারদাকাণ্ডে সিবিআই তদন্ত হবে কি হবে না তা নিয়ে খুব তাড়াতাড়ি রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। অসম, ত্রিপুরা, ওড়িশা সারদাকাণ্ডের সিবিআই তদন্তে রাজি থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টে তার বিরোধিতা করেছেন। তাঁর আবেদন, ভিন রাজ্যে সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্তে আপত্তি না থাকলেও পশ্চিমবঙ্গে তদন্ত করুক সিটি। কিন্তু কেন বাকি রাজ্য রাজি থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের সারদাকাণ্ডের সিবিআই তদন্তে আপত্তি? এই প্রশ্নে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। একই প্রশ্ন বহু আমানতকারীরও, যারা নিজেদের কষ্টার্জিত টাকা ফেরতের আশায় দিন গুনে চলেছেন। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীরও বক্তব্য, মানুষের ভরসা থাকে এমন পদক্ষেপই সারদাকাণ্ডে করা উচিত। राज्य में सबसे बड़ा अभी इशू है कि शारदा का घोटाला। राज्य सरकार चाहती है कि किसी भी मूल्य पर वो सीबीआई ना हो।
आपको क्या लगता है? आप खुद सिलीगुड़ी के रैली में उस मुद्दे को उछलाए थे, तो आपको क्या लगता है होना चाहिए सीबीआई? ये चिट फंड का मसला है ना, बहुत गरीब लोगों का पैसा गया है, इतने छोटे छोटे लोगों का पैसा गया है। अब वो उसमें से कुछ लोगों ने आत्महत्या करने तक गया था। ऐसी स्थिति में लोगों को भरोसा ऐसे कदम तो उठाने ही चाहिए। कौन सा फोरम हो क्या ना हो वो अलग विषय है, लेकिन लोगों को भरोसा हो ऐसे कदम तो उठाने चाहिए। সারদা কেলেঙ্কারির ফলে ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষের দুর্দশায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীও। यहाँ की सरकार की मिली भगत से चिट फंड कंपनियों ने 18 लाख से भी अधिक परिवारों को लूटा है, उन्हें बर्बाद किया है। 18,000 करोड़ रुपए का स्कैम करवाया और आज ममता जी की सरकार उन लोगों पे एक्शन नहीं ले रही, उन लोगों को बचा रही। सीबीआई जांच होनी चाहिए मगर सरकार नहीं कर रही, क्योंकि वो जानते हैं जिस दिन हमने काम शुरू कर दिया इस पे तो पोल उन्हीं की खुलेगी। সারদাকাণ্ডের তদন্তে প্রতারিতদের আস্থা ফেরানোটা যে অত্যন্ত জরুরি তা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্টও। 23 এপ্রিল সারদা মামলার শুনানির সময় বিচারপতিরা বলেন, আদালত জানতে চায় বিপুল পরিমাণ টাকা কোথায় গেল, পাশাপাশি খতিয়ে দেখতে হবে গোটা ঘটনায় নিয়ন্ত্রক সংস্থাগুলির ভূমিকা ও আন্তর্জাতিক ব্যাপ্তির বিষয়টিও। সর্বোপরি গরিব আমানতকারীদের আস্থা ফেরানোই এখন লক্ষ্য। আইনজীবী মহলের একাংশের বক্তব্য, সারদাকাণ্ডে যেভাবে বিভিন্ন ক্ষেত্রের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে তা গোটা মামলাকে অন্য মাত্রা দিয়েছে। 16 এপ্রিল সুপ্রিম কোর্টে সারদা মামলার শুনানির সময় বিচারপতিরা প্রশ্ন করেন, পশ্চিমবঙ্গে এত বড় আর্থিক কেলেঙ্কারি ঘটে গেল, কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থাগুলি কি চোখ বুজেছিল? সেবির আইনজীবী তখন বলেন, লগ্নি সংস্থা সংক্রান্ত বিষয়গুলি আমাদের অধীনে নয়, অভিযোগ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এই উত্তর বিচারপতিদের সন্তুষ্ট করতে পারেনি। তারা তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করেন, এত বড় কেলেঙ্কারির পরও আপনি একথা বলছেন কি করে? আপনাদের আরও তৎপর হওয়া উচিত ছিল। যে ব্যক্তি মানুষের থেকে টাকা সংগ্রহ করেছেন আপনার দায়িত্ব তো ততটাই। সেবির কাজ এই ধরনের সংস্থাকে নিয়ন্ত্রণ করা, কিন্তু তারা তা করেনি। রেজিস্ট্রার অফ কোম্পানিরই বা ভূমিকা কি? বিচারপতিরা প্রশ্ন করেন, কেন্দ্রীয় সংস্থার কর্তাদের টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ যখন উঠছে তখন সেই কর্তাদের জেরা করা হয়েছে কি? রাজ্য সরকারের আইনজীবী তখন বলেন, কয়েকজনের বক্তব্য নেওয়া হয়েছে, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। বিচারপতিরা তখন মন্তব্য করেন, এগুলোই তো তদন্তের দিক হওয়া উচিত। বিচারপতিরা এরপর আরবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আপনাদের কাজ এই ধরনের সংস্থার ওপর থেকে পর্দা তোলা, কিন্তু আপনারা তা করেননি। সেদিনই তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষের আইনজীবীকেও বিচারপতিরা প্রশ্ন করেন, সারদার মিডিয়া শাখায় যোগদানের আগে কুণাল ঘোষ কোন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, সেখানে তার বেতন কত ছিল? কুণাল ঘোষের আইনজীবী উত্তর দেন, মাসিক 1 লক্ষ টাকার বেতনে তিনি একটি সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। বিচারপতিরা তখন প্রশ্ন করেন, 1 লক্ষ থেকে একেবারে 15 লক্ষ? ওই দিনই আদালত পর্যবেক্ষণে এও বলে, রাজনৈতিক কারণ নয়, মানুষের আস্থা ফেরাতে তদন্ত করা উচিত। অর্থাৎ সুপ্রিম কোর্টের একের পর এক পর্যবেক্ষণ থেকে স্পষ্ট, সারদা মামলায় মানুষের আস্থা ফেরানোর ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছে তারা। এবিপি আনন্দ। এই মুহূর্তের আরেকটা বড় খবর, শুরুতেই যেটা বলছিলাম, অর্পিতা ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি ইডির কাছে আজ হাজিরা দেন। অর্পিতা কিছুক্ষণ আগেই বেরিয়েছেন, কি বলছেন অর্পিতা বেরিয়ে, দেখাবো আপনাদের। আমার কাছে চিঠিটা গিয়েছিল যে ওই কাগজ নথি আছে কিনা, তো আমি জানালাম নথি নেই। সেটা আমাকে এবার লিখিত ফরম্যাটে ওরা কিছু স্ট্যাটুটারি কোয়েশ্চেন করলেন, আমি কি পোস্টে ছিলাম ইত্যাদি ইত্যাদি, সেইগুলো কোয়েশ্চেন এবং আনসার দুটোই আমায় হাতে লিখতে হলো। ন্যাচারালি এত বছর পরে হাতে লেখার অভ্যেস চলে যাওয়ার ফলে একটু সময়ও লাগলো, তারপর অনেক সই টই করতে হয়, সেই সবগুলো করছিলাম। তাই মানে আমার কি পোস্ট ছিল ওখানে, কতদিন কাজ করেছি, কি স্যালারি পেতাম, এইগুলো কতগুলো স্ট্যাটুটারি কোয়েশ্চেন, আর প্লাস আমার কাছে যে নথিটা নেই কিছু, সেইটার একটা লিখে সই করি। হ্যাঁ, না 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 না, আমার একটু এক্সিকিউটিভ এডিটর ছিল। অর্পিতা ঘোষ এবং সারদা কাণ্ড, কোথায় যোগাযোগ, এর আগে অবধি কি তথ্য আমাদের হাতে এসেছে তাও রাখবো আপনাদের সামনে। সারদাকাণ্ডে শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নানা প্রশ্নের উত্তর দিলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। কিন্তু সারদার সঙ্গে অর্পিতা ঘোষের সম্পর্ক কি?
সারদা গ্রুপের একটি মিডিয়া সংস্থার এক্সিকিউটিভ এডিটর পদে কাজ করতেন অর্পিতা ঘোষ। গত বছর এপ্রিল মাসে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় তাঁর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতেই কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় সারদা কর্ণধার সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে। কিন্তু তাঁর অভিযোগের প্রেক্ষিতে সুদীপ্ত সেনরা গ্রেফতার হলেও সারদা মামলা ঘিরে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন খোদ অর্পিতা ঘোষই। সারদাকাণ্ডে বিধাননগর মহকুমা আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল মামলার আবেদনকারী অর্পিতা ঘোষের, কিন্তু সাক্ষ্য দিতে হাজির হননি তিনি। তাঁর আইনজীবী আদালতে জানান অর্পিতা ঘোষ অসুস্থ, এমনকি অসুস্থতার কারণে মাস কয়েক সাক্ষ্যদান থেকে অব্যাহতি চেয়েও আদালতে আবেদন করেন এই নাট্যকর্মী। অথচ এর 24 ঘন্টার মধ্যেই শিশু চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে দেখা যায় অর্পিতা ঘোষকে। অসুস্থতার কথা স্বীকার করে নিলেও আদালতে গড় হাজিরার প্রসঙ্গ এড়িয়ে যান অর্পিতা। এই প্রশ্নের উত্তরটা আমি এখানে দেব, ওটা আমি আদালতে বলে দিচ্ছি, আপনি জানেন। অর্পিতা ঘোষের বিরুদ্ধে সারদা মামলায় বয়ান বদলেরও অভিযোগ ওঠে। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা দাবি করেন পুলিশ অর্পিতা ঘোষের যে সমস্ত অভিযোগের প্রেক্ষিতে তাঁদের মক্কেলদের গ্রেফতার করেছিলেন, অর্পিতা নিজে আদালতে দাঁড়িয়ে জানিয়েছেন তিনি সেই সব অভিযোগ করেননি। পুলিশ যে ওনার স্টেটমেন্ট তৈরি করেছেন সেই স্টেটমেন্টে যে কথাগুলো লেখা রয়েছে সেগুলো একটাও ওনার বক্তব্য নয়। অর্পিতা ঘোষের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে যা লেখা রয়েছে পুলিশের বক্তব্য, পুলিশ যা লিখেছেন ওনার স্টেটমেন্ট হিসেবে, সেটা উনি আজ স্বীকার করেছেন যে এরকম কোনো কথাই উনি বলেননি এবং এরকম কোনো অভিযোগ উনি করেননি। এই প্রেক্ষিতে সরকার পক্ষের আইনজীবী বলেন গত বছর 16 এপ্রিল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় দায়ের হওয়ার এফআইআর এর ভিত্তিতেই আদালতে সাক্ষী দিয়েছেন অর্পিতা। তাঁর ও পুলিশের বক্তব্যে ফারাক তৈরি হলে সেটা সাক্ষীর নিজস্ব ব্যাপার। আর এবার সারদাকাণ্ডের তদন্তে ইডির নোটিশ পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী এবিপি আনন্দ। আপনি নরেন্দ্র মোদীর ইন্টারভিউ দেখলেন, উনি কোথাও সারদার কথা বলেননি, কোথাও বলেন। সরি সরি সুপ্রিম কোর্টের বলেন বলেন আবার নরেন্দ্র মোদীর কোথাও তিনি সুপ্রিম কোর্টের মমতা ব্যানার্জি স্লিপ অফ টাং নিয়ে এত কথা বলার কি আছে? কোথাও উনি কোথাও সিবিআই তদন্তের কথা বলেননি, কোথাও তিনি সিবিআই তদন্তের কথা বলেননি। মহা জ্বালা হলে সব বাজে কথাবার্তা বলো কেন? উনি বলেছেন সিবিআই তদন্তের কথা বলেছেন, কেন সব বাজে কথা বলি? আমি শেষ করি তারপর ছোট্ট প্রশ্ন। আমরা বলেছি যে নরেন্দ্র মোদী সিবিআই তদন্তের দাবি তুলেছেন 1 নম্বর, আর 2 হচ্ছে যে নরেন্দ্র মোদী সিবিআই এর দাবি তুললে আপনি বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা মেনে নিতেন। আমি শুধু একটা কথাই, উনি সিবিআই তদন্তের কথা বলেননি, কিন্তু তিনি একটা কথা বলেছেন যে এমন কিছু করা উচিত যেটা মানুষের আস্থা হয়, মানুষের ভরসা হয়। এখন বক্তব্য যদি রাজ্য সরকার এটাকে এভাবে ব্যাখ্যা করে যে আমার এসআইটি তো কোর্টের একটা মনিটরিং এ আছে, নরেন্দ্র মোদী সিবিআই চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় কি দিতেন? তাহলে সেটা অন্য বিষয়। না, তাহলে আমার বক্তব্য অন্য। এখানে নরেন্দ্র মোদী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মানুষের ভরসা থাকে এমন কথা বলা উচিত, মানুষের ভরসা থাকে এমন কাজ করা উচিত, এমন তদন্ত হওয়া উচিত, সেটাই গুরুত্বপূর্ণ। ওটা সিবিআই অর নো সিবিআই, মূল কোনো থাকার কারণ নেই। বিনয়বাবু, লেট মি টেল ইউ, আপনাকে আমি বাড়িতে পাঠিয়ে দেবো সুপ্রিম কোর্টের প্রসিডিংস, যাতে বিচারপতিরা দিনের পর দিন রাজ্য সরকারের আইনজীবীকে তুলে সিটকে ভৎসনা করেছেন। তার ভাষা শুনলে মানে আমরা যদি পুরো 1 ঘন্টা ধরে বলি, 1 সেকেন্ড, কোন পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ওয়ার্কার ছাড়া একটি লোকের ভরসা থাকবে না, যা বলেছেন মাননীয় বিচারপতিরা। কি বলছেন? একটু ওয়েট করুন না, তাহলে আপনার শব্দ ওয়েট করুন। শেষ করুন।
আমি বিমল বাবুর পক্ষ নিয়ে বলছি। আচ্ছা, এক হচ্ছে আপনার রাজনীতি করছেন একেবারে সারদা কাণ্ডে, না সারদার তৃণমূল যোগ না অর্পিতার সারদা যোগ, কোনোটাই এস্টাবলিশ নয়, অথচ দুটোকেই আপনারা নির্বাচনে কিছুটা তো বিমল বাবু বলছেন। আপনার প্রার্থী ওম প্রকাশ মিশ্র তিনি আগাগোড়া বলে গেলেন যে অর্পিতা নাট্যকর্মী নয়, অর্পিতা সারদা কর্মী। বিমল বাবু অধ্যাপক লোক, উনি তৃণমূল করেন কি করেন না সেটা আলাদা কথা, কিন্তু অধ্যাপক হিসেবে বলেছেন, একটু গুরুত্ব তো দেবই আমি। আর কত ইনোসেন্টলি বললেন অর্পিতা ঘোষ, বলুন তো, এটাও তো একটা ভালো লাগার ব্যাপার আছে। অর্পিতা ঘোষ সবে ইলেকশন থেকে ফিরে উনি একটা আজকে গেলেন, গিয়ে বেরিয়ে এসে আমার তো ভাল লাগছিল যে ওনার ইনোসেন্সটা, যে উনি জানেন না কেন 55,000 টাকা নিতেন, 85,000। ওই উনি এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন, কিন্তু যে চ্যানেল তার কাগজ দেখুন, এটাও একটা সন্দেহের ব্যাপার। আপনি বলছেন এডিটর, ও অন্য জায়গায় লেখা আছে, উনি বললেন, আর আপনি যান এখন সময় বলে যে চ্যানেলটি, সেই চ্যানেলের আপনি এখনো যদি যান দেখবেন এক্সিকিউটিভ ডাইরেক্টর অর্পিতা ঘোষ। আচ্ছা, ঘটনাটা হচ্ছে এই যে ইনোসেন্সটা, কেন আমাকে দিত, কে দিত না, কারা ছিল জানি না, চ্যানেলের কাগজপত্র না সেসব তো জানি না, চ্যানেল চলতো কি করে, আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর না আমি জানি না, আমি কাজ করতেন ওই একটু মধ্যে মধ্যে আসতে হতো আর 85,000 টাকা নিয়ে বাড়ি যেতাম, তার বেশি তো কিছু জানি না। এই যে ইনোসেন্ট পিপল, এদেরকে ফাঁসানো সত্যিই উচিত নয়। যেরকম ইনোসেন্ট, দেখুন কলকাতার পুলিশের একটা কথা আছে, সেই আবার ইনোসেন্স চলে আসবে, যে তোরা রক্ত ধোয়ার কাজ করছিস না হোস পাইপের কাজ করছিস। যারা কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত তারা জানে, মানে হচ্ছে এভিডেন্স লোপাট। কোনো খুন হলো, গিয়ে হোস পাইপ দিয়ে রক্ত একদম মুছে দেওয়ার থেকে এই কথাটা উৎপত্তি, যে এভিডেন্সটাকে লোপাট করাটা হচ্ছে পুলিশ অনেক সময় এভিডেন্স খুঁজে বার করে, আমরাও জানি অনেক সময় বিশেষ কারণে লোপাটের কাজও করে। এই সারদা কাণ্ডে এটা হচ্ছে সুপার রক্ত ধোয়ার কাজ চলছে। আপনি খেয়াল করে দেখুন, আজকে শ্যামল সেন কমিটি, মনে করুন কি কেন মানুষের বিশ্বাস জন্মাবে, এইগুলো ভাবা দরকার। ইনোসেন্ট লোক, আবার আরেকজন ইনোসেন্ট লোক শ্যামল সেন আজকে একটা প্রেস কনফারেন্স করলেন, 20টা-25টা প্রশ্ন হলো, দেখুন তো একটারও উত্তর দিয়েছেন কেন? তো প্রেস কনফারেন্স ডাকলেন কেন? কতজন লোক আপনাদের কাছে করেছে জানি না, কত টাকা তছরূপ হয়েছে জানি না, আপনারা জানেন অন্য কি হয়েছে জানি না, দেখতে হবে। 1 বছর ধরে তাহলে করলেনটা কি? 3 জন মিলে বসে, একজন তার মধ্যে বিখ্যাত লোক, তিনি অম্লান বোস বলে, ইকোনমিক্স বলা হয়, যদিও ইকোনমিক কোনো ডিগ্রি নেই, ওটা বলছি না, আমি দেখলাম বলা হচ্ছে ইকোনমিক্স বলে। তিনি বললেন আমাদের প্রধান, তিনি মেম্বার, তিনি বলছেন তার সম্বন্ধে আমার বলার অধিকার আছে, কারণ তিনি শ্যামল সেন কমিটির মেম্বার। তিনি বলছেন আমাদের প্রধান উদ্দেশ্য ছিল মৃত্যু মিছিল বন্ধ করা। সঙ্গে সঙ্গে একজন সাংবাদিক বললেন আজকেই তো আরেকজন মৃত্যু হয়েছে। উনি বললেন না সেটা তো অন্য ইলেকশন সংক্রান্ত। আরেকজন বলে দিতে হলো তাকে, না একজন আত্মহত্যা করেছে সারদার জন্যে, তাহলে মৃত্যু মিছিল বন্ধ হয়নি। কি ইনোসেন্ট দেখুন এরা, সত্যি এরা চেষ্টা করছে কিন্তু ইনোসেন্ট লোক। আবার আর একটা ইনোসেন্স দেখুন, মদন মিত্র আরেকজন ইনোসেন্ট লোক, উনি বললেন এদের জন্য, সারদার জন্য ইডি যদি পিয়ালি সেনকে গ্রেপ্তার করে, আমাদেরকে সকলকে পাঠায়, তাহলে রিজার্ভ ব্যাংকের গভর্নরকে কেন পাঠানো হবে না? কারণ তারা নাকি লাইসেন্স দিয়েছিল। এবং আমাদের কোম্পানির রেজিস্ট্রারকে কেন গ্রেপ্তার করা হবে না, আমরা সবাই শুনেছি। এবার মুশকিল হলো কি, আজকে দেখুন উনি ইনোসেন্টলি বলেছেন। আর এক ইনোসেন্ট হচ্ছে আমাদের শোভন চ্যাটার্জি, মেয়র, ইনোসেন্ট লোক। কেন দেখুন উনি বলে দিলেন, যদি দেখুন এখানে আজকে বললেন যে এরা সকলে রেজিস্টার অফ কোম্পানিজ থেকে পেয়েছিল, সুতরাং আমাদের দিতে হয়েছে। এবার ঘটনা হচ্ছে মদন বাবুর ওই এক তত্ত্ব হলে লাইসেন্স যে দিয়েছে তাকেও গ্রেপ্তার করতে হয়। যখন উনি বলছেন রিজার্ভ ব্যাংকের গভর্নরকে গ্রেপ্তার করতে হবে, তাহলে ক্যালকাটা কর্পোরেশনের মেয়রকে নয় কেন? একই যুক্তি, তিনি তো আবার এখানকার ট্রেড লাইসেন্স দিয়েছেন। এরা দেখুন, এরা ঠিক বুঝতে পারছেন ইনোসেন্টলি সবাই কথা বলে যাচ্ছেন, আর তার ফাঁকে পড়ছে কারা? মেয়রের বিরুদ্ধে তো আঙুল উঠছে না, সেই তো বলছি, তার ফাঁকে কারা পড়ছে। দেখো
এই যে সুশান্ত সর্দার, তুমি ভাবতে পারো সুশান্ত সর্দারের ধরে নাও 3 লাখ টাকা গেছে বা 1 লাখ টাকা যাই হোক না কেন সারদায় গেছে। আমরা আজকে পড়ে দেখলাম সারদায় সেই টাকাটা গেলে বস্তাবন্দি করে অনেকের কাছ থেকে টাকা নিয়ে সারদার অফিসে যেত। সেই অফিসের টাকা কখনো সারদার মালকিনরা কিংবা পলিটিক্যাল তৃণমূলের লিডার, আমি বলছি যা আজকে দেখেছি, তারা সন্ধে বিহারে কখনো গিয়ে তারা ইচ্ছে মতন টাকা সেখানকার সেই বিশাল টাকার ভান্ডার থেকে টাকা তুলে নিয়ে তারা চলে যেতেন। এই যে জায়গাটা আপনি আজকে এইটা ভাবুন, এইটা মেলান, একটা ছবি আঁকুন যে সুশান্ত সর্দার মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে জমা দিয়েছে, সেই টাকাটা সারদা নিয়ে গিয়ে অফিসে রেখেছে, সেই টাকা নিয়ে 9-6 হয়েছে, আজকে আত্মহত্যা করেছে, মেয়ে কাঁদছে। আর সেখানে কিছু কিছু লোক এখনো বলে যাচ্ছে যে সিবিআই নয়, এটা নয়, সি ট্যাগ করবে এবং সবাই মিলে এটাকে ঢাকার চেষ্টা করতে। এর থেকে নিন্দনীয় কাজ বাংলায় স্বাধীনতার পরে হয়নি। বিমল বাবু যতই বলুক আর যতই সাপোর্ট করুক অধ্যাপক হয়ে, এত নিন্দনীয় কাজ সুশান্ত সর্দারের মৃত্যুর দিনে ওনার বলা উচিত হয়নি, এটা নিন্দা করা উচিত ছিল। উনি নিন্দা করতে ভুলে যান যে উনি তো প্রায় কলকাতা ময়দানে ভাষণ দিচ্ছেন। এরকম এটা ময়দান নয়, এটা একটু আলোচনা সভা, একটু কথাটা বলতে দিন। প্রথম কথা, সুশান্ত সর্দারের মৃত্যু নিন্দনীয়, কিন্তু আপনারা দায় এড়াতে পারেন না আপনাদের কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত আমি চাচাবো না, কথাটা বলতে দিন। কেন্দ্রীয় সরকার একটা কম্প্রিহেনসিভ আইন তৈরি করতে পেরেছে, এটা নিয়ে কেন বাজে কথাগুলো বলে? কিসের আইন? এইগুলো নিয়ে রাজ্য সরকার ইকোনমিক অফেন্স নিয়ে রাজ্য সরকারের কথা ক্ষমতা আছে, আপনি জানেন না? জেনে কেন কথা বলছেন? আপনি জানেন না জেনে কথা, আপনি কথা শুনুন না জেনে কথা, কিছু আপনি জানেন না। এরা করছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর হচ্ছে ট্রেড লাইসেন্স আর প্রাইভেট লিমিটেড কোম্পানি করে করছে। ইকোনমিক অফেন্স নিয়ে মূল দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। টাকা চুরিকে সাপোর্ট করছে, টাকা চুরি আপনারা আবার কথা বলেন কেন? জি 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 জি, আপনাদের নিন্দা করা উচিত। পরবর্তী বক্তা বিক্রম তার আগে আপনাদের দেখাবো যে মিডল্যান্ড পার্কের অফিসে ঠিক কি হতো তা নিয়ে একটি প্রতিবেদন বেরিয়েছে আজকের আনন্দবাজার পত্রিকায়। কি আছে তাতে, কোন দৃশ্যকল্পের বর্ণনা আছে আপনাদের সামনে রাখবো। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকা সারদায় গচ্ছিত রাখার পর এক লহমায় সব শেষ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত নিজের জীবন শেষ করে ফেললেন ক্যানিংয়ে সুশান্ত সর্দার। আর তার মতো লক্ষ লক্ষ আমানতকারীর জীবনের শেষ সম্বলটুকু কিভাবে বিভিন্ন প্রভাবশালী লোকেদের পকেটে গিয়েছে তারই বেশ কিছু তথ্য হাতে উঠে এসেছে তদন্তকারীদের। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী 2012 সালের জানুয়ারি মাসের একটি ঘটনার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, 2012 জানুয়ারি সেদিন সল্টলেকের মিডল্যান্ড পার্কে সারদা সদর দফতরে সুদীপ্ত সেনের ঘরে যান এক সাংসদ। সে সময় ঘরে সুদীপ্ত ছাড়া আরও একজন ছিলেন। স্ট্যাম্প পেপারে ছাপানো চুক্তিপত্র সুদীপ্তর টেবিলে রাখেন ওই সাংসদ। চুক্তিপত্রে সারদা কর্তাকে সই করতে বলেন তিনি। কয়েকশো কোটি টাকা লগ্নির চুক্তিপত্রে চোখ বুলিয়ে সুদীপ্ত বলেন এত টাকা বিনিয়োগের আগে আইনজীবীদের সঙ্গে কথা বলতে চান। এতে বিরক্তি প্রকাশ করেন ওই সাংসদ। মোবাইল ফোন বের করে দলে তার থেকে বড় এক নেতা তথা সাংসদের নাম করে তিনি বলেন, তাহলে দাদাকে জানিয়ে দিই যে আপনি সই করছেন না। বড় নেতার নাম শুনে অস্বস্তিতে পড়ে যান সুদীপ্ত সেন। তিনি বলেন, সই না করার কথা বলছি না, ভেবে দেখার জন্য কয়েকদিন সময় চাই। সুদীপ্তকে থামিয়ে দিয়ে ওই সাংসদ বলেন, এত সময় দেওয়া যাবে না। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ইডি জানিয়েছে, চাপের মুখে সেদিন চুক্তিপত্রে সই করতে বাধ্য হন সুদীপ্ত সেন। তাঁর কলমের খোঁচায় বেরিয়ে যায় কয়েকশো কোটি টাকা। সেদিন সুদীপ্ত সেনের ঘরে যে তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিলেন তিনি সারদার পদস্থ কর্তা। তাকে সম্প্রতি জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছে ইডি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই 70 জনকে নোটিশ পাঠিয়েছে ইডি। সারদার কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পেরেছে কিভাবে সংস্থারই কিছু কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা নেত্রী দিনের পর দিন সুদীপ্তর কাছ থেকে টাকা নিয়ে গিয়েছেন। সারদার এক কর্মী জানিয়েছেন, যে সাংসদ সেদিন সুদীপ্তকে দিয়ে চুক্তিপত্র সই করিয়ে নিয়ে গিয়েছিলেন তার নিজস্ব লোক রাখা ছিল সারদার অফিসে। মোটা অঙ্কের টাকা ঢুকলেই খবর পৌঁছে যেত তার কাছে। সঙ্গে সঙ্গেই সুদীপ্তর কাছে টাকা চেয়ে ফোন আসতো। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ইডিকে এক কর্মী জানিয়েছেন, সারদার অফিসারদের জন্য 16টি বড় এসইউভি কিনেছিলেন সুদীপ্ত। নির্দেশ মতো তার মধ্যে 2টি পাঠিয়ে দিতে হয়েছিল এক মন্ত্রীর কাছে। সারদার যে সব কর্মীকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে তাদের বেশিরভাগেরই দাবি লোভ ও ভয় দেখিয়ে সুদীপ্তর কাছ থেকে কোটি কোটি টাকা কার্যত লুট করা হয়েছে। অন্যদিকে তেমনই বেলাগাম খরচ করতেন সুদীপ্ত। আনন্দবাজার পত্রিকায় খবর অনুযায়ী ইডির কাছে একাধিক সারদা কর্মী দাবি করেছেন, এক প্রাক্তন পুলিশ কর্তা
তথা বর্তমান রাজনীতিক প্রতি মাসে 1 লক্ষ টাকা করে নিতেন, তার বদলে তিনি সারদাকে কখনো স্টোন চিপস, কখনো বালি সরবরাহ করেছেন বলে বিল পাঠিয়ে দিতেন। বাস্তবে যদিও সেই সমস্ত সামগ্রীর অস্তিত্ব পাওয়া যায়নি। এবিপি আনন্দ। বিক্রমবাবুর কাছে আসবো। বিক্রমবাবু, কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে বারবার, মানে সেই কেন্দ্রীয় সংস্থার আপনি দেখুন মানে সমস্ত স্তরে সেটাকে আটকানো, সেটা হতে পারে সিবিআই, সেটা ইডি, রাজ্য সরকারে থাকলে আপনি দীর্ঘদিন, আপনার একটা দীর্ঘ আমলা জীবন আছে, কোথাও কি মনে হয় যে রাজ্যের স্টেট সাবজেক্ট যেটা আইন শৃঙ্খলা, তাতে একটা কেন্দ্রীয় সংস্থা কোনো কেলেঙ্কারির তদন্ত করলে সেটা রাজ্যের আইন শৃঙ্খলার ওপর একটা আঘাত বা যে যুক্তিটা যারা সিবিআই অপোজ করেন, যারা সরকারে থাকেন, বারবার দিয়ে থাকেন যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সঙ্গে ঠিক পরিপূরক নন, এটা তার পরিপন্থী, আপনার কি সত্যি সত্যি তাই মনে হয়? কেন্দ্রীয় সংস্থা যদি কোনো অন্য শাসক দল ক্ষমতায় আছে, কেন্দ্রীয় সরকারের শাসক দল নয়, এই রকম কোনো স্টেটে তদন্ত করতে যায়, তাতে কোনো রকমের আমাদের ফেডারেল স্ট্রাকচারে ধাক্কা লাগার সম্ভাবনা থাকে? আমি এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে একটা কথা বলি, যে সারদা নিয়ে যে কথা উঠছে, এটার মেইন প্রশ্নটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের, গরিব মানুষের বিশেষ করে জমানো টাকা যারা রেখেছে, হ্যাঁ তাদের লোভেই রেখেছে, যেটা পোস্ট অফিসে বা এদের রাখলে যেটা পেতে পারতো তার চেয়ে অনেক বেশি পাবে বলে। এখন গরিব মানুষের লোভ এটা হতেই পারে, বড় লোকের লোভ হবে আর গরিব মানুষের লোভ হবে না, এবং তারা এটা চেষ্টা করে করা। এবং খালি যে সারদার কথা বলছে না, সারদার মতো এরকম আরও অনেক অর্গানাইজেশন রয়েছে যেটাকে চিট ফান্ড বলে চালানো হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি পঞ্জি ফার্ম। তো এরা এই টাকাটা করে। আর এখন যে কথাটা হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ সারদার কেসটা সামনে আসার জন্যে মানুষটা বুঝতে পারছে এবং মানুষের সাবধান হবার চেষ্টা করছে, কিন্তু যাদের টাকা গেছে তারা কি করবে আমি জানি না। আজকে যদি 10,000 টাকার এই যে সর্দার মারা গেছেন বা আত্মহত্যা করেছেন, সেটা যদি 10,000 টাকা হতো বা তারপরে তো হতো, হয়তো পেতে পারতেন একটা চেক। আমি জানি এর একটা কেস, আমি সল্টলেকে দেখলাম, সে চেক পেয়েছে। কিন্তু কথাটা তা নয়, কথাটা একটা সারদাটা একটা সিম্বলের মতো হয়ে দাঁড়িয়েছে। এরকম আরও অনেক রয়েছে যারা এই কাজটা করে চলেছে, প্রতিটি স্টেটেই এইটা কাজটা করে চলেছে। আর সারদার কথা যদি আসতে হয় তাহলে বলতে হয় যে খালি যে তারা আর বাজার থেকে যে টাকাটা উধাও হয়ে গেল সেটাই বা কোথায় গেল? এই সারদা যে টাকাটা তুলেছে খালি পশ্চিমবঙ্গ থেকেই নয়, ঠিক, এটা তুলেছে আরো অনেকগুলো স্টেট থেকে। সুতরাং এটা এমন একটা অর্গানাইজেশন দিয়ে করা উচিত যারা প্রতিটি স্টেটে সেটা তারা যেতে পারে। আজকে যদি অনেকে বলছে যে হাওলার মতো বিদেশেও চলে গেছে, আন্তর্জাতিকভাবে রোল্ড হয়েছে এবং এই সন্দেহের অবকাশ রয়েছে। আমি মনে করি যে এটা এমন একটা অর্গানাইজেশনকে দিয়ে করুক যেটা অল ওভার ইন্ডিয়া প্রতিটি স্টেটে গিয়ে তারা এগুলো বের করতে পারবে। সেদিক থেকে সিবিআই মে বি ওয়ান অফ দি আনসার্স। সিট ইজ সার্টেনলি নট দি আনসার, সিট ইজ সার্টেনলি নট দি আনসার। এবং গত 1 বছর ধরে সিট বলছে যে এখানে এসে যে আমাদের ইনভেস্টিগেশন যেটা হয়েছে প্রায় কমপ্লিট হওয়ার মুখে, অথচ সেখানে যে ইম্পর্টেন্ট যারা মানুষ ডিরেক্টর রয়েছেন, আমি নাম করছি না, এই যাদেরকে অ্যারেস্ট পরে করা হলো, আরো কিছু করা হতে পারে, এখনো প্রথম মাস থেকে অ্যারেস্ট করা হয়নি, কোথায় আছে কেউ জানে না। ভাবুন, তাও জানা যাচ্ছে পিএফ মামলার যিনি মূল অভিযুক্ত তার লকারই খোলা হয়নি। এই যে ব্যাপারগুলো ঘটছে এবং এখানে একটা সন্দেহর মানুষের ব্যাপারটা হচ্ছে, মানুষ তো সন্দেহ করতে পারে, যার টাকাটা গেছে তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এবং সে বলছে যে আমরা পাচ্ছি না। সুতরাং আমার মনে হয় একটা সেন্ট্রাল অর্গানাইজেশনকে দিয়ে সেন্ট্রাল দিতে ভালো হয়। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই সেন্ট্রাল যেসব অথরিটিগুলো তারাও যে ধোয়া তুলসী পাতা আমি মনে করি না, কারণ এরা আইনের কি হলে হবে, যতখানি আইন করা আছে তাতে এটা বন্ধ করা যায় কিনা
বা তার জন্য কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা, কি হয়তো ওরাও অ্যাবেটার এই টাকা থেকে ওরাও ভাগ বসাচ্ছিল, এবং সেই কথা এসআইটি এই পর্যন্ত এই ব্যাপারে কিছু করেন। এসআইটি সম্বন্ধে প্রথমেই বলা হচ্ছে এই এসআইটি করা হয়েছে আন্ডার দি কি বল লিডারশিপ অফ ডিজি অফ পুলিশ, এবং সেটা কোর্ট মনিটর করছে। কি মনিটর করছে সেটা তো মানুষ জানতে চায়। হোয়াট ইজ দিস সো সিক্রেট যে জানতে 1 বছর ধরে তাদের এগুলো খুলে দেখা হলো না, তাদেরকে অ্যারেস্ট করা হলো না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো না, বা জিজ্ঞাসা করা হলেও বলা হলো যে এদের এমন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার তারা করছে না। এ থেকে মনে হয় দের ইজ সামথিং টু সাপ্রেস। একদম ডাল মে কুছ বহুত কুছ কালা হয়, এটা সাধারণ মানুষের পারসেপশন। আমি আমার পারসেপশনের কথা বলছি। নরেন্দ্র মোদীর নাম টানা হয়েছে। নরেন্দ্র ভাই মোদী যেটা বলেছেন সেটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, একটা লার্জ নাম্বার অফ পিপল, তারা এই ব্যাপারে চিটেড হয়েছে, তাদের সর্বশান্ত হয়ে গেছে। এবং যার উদাহরণ আজকে আপনারা দিলেন যে শ্রী সর্দার মারা সুইসাইড করতে বাধ্য হয়েছে। আমার এক বন্ধু সুইসাইড করেছে, সেটা এই কোম্পানি না, অন্য একটা কোম্পানি, সেটা আসানসোলে। এই যে ব্যাপারগুলো ঘটেছে, সুইসাইড করেছে, এই যে খবর আমার নিজের, আমি রাত্রি 11:30 যখন খবর পাচ্ছি সে সুইসাইড করেছে। তাই বলি যে খালি এটা যে সারদার ব্যাপার তাই নয়, এটা আরো। আর সেন্ট্রালের যে অর্গানাইজেশন, সেবি বলুন, রিজার্ভ ব্যাংক বলুন, কোম্পানিজ বলুন, প্রত্যেকেরই একটা দায়িত্ব থাকা উচিত। একটা কেউ দরখাস্ত করবে আর সঙ্গে সঙ্গে সই করে দিয়ে দেবে, এটা হতে পারে না। তারা ভেরিফাই করবে যে কি কারণে তারা নিচ্ছে, এবং এই দায়িত্ব অবশ্যই থেকে যায়। এবং আমি মনে করি নরেন্দ্র ভাই মোদীর কথাটা বলতে গিয়ে, নরেন্দ্র ভাই মোদীর কথা যেটা বলছিলাম, তিনি বলেছেন যে এতগুলো লোক তারা কষ্ট পাচ্ছে, এতগুলো সাফার করেছে, তাদেরগুলো যে অর্গানাইজেশন দিয়ে ভালো করা যায়, অর্গানাইজেশনের নাম করে উনি বলেন। এটা ঠিক, বিমলবাবু এটা ঠিকই বলেছেন, সিবিআই কোনো নাম মধ্যে সিবিআইয়ের কথাই বলেন। কিন্তু যেটা বলেছেন সেটা হচ্ছে এটা সত্য তাড়াতাড়ি করা উচিত, যাতে করে এই বিচারটা পায়। বিশ্বাসযোগ্য হওয়া এবং সেটা বিশ্বাসযোগ্য হয়, এই কথা বলেছেন। এইটাই বলেছেন কথা হচ্ছে যে সিটের, আমি মানে আইন লঙ্ঘন করছি কিনা জানি না, অ্যাডভোকেটিসে আমার মনে হয় তো একটা গ্রে এরিয়া রয়ে যাচ্ছে, কিন্তু সিটের 1 বছর ধরে যে কাজগুলো করেছে তাতে করে মনে হয় দের ইজ সামথিং টু সাপ্রেস, পুরো জিনিসটা বেরিয়ে আসেনি। তাই যদি হতো তাহলে ওই ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার ওই ব্রাঞ্চে গিয়ে তারা সেই আগে এটা করতেন, এবং যখন এরা দরখাস্ত করে সিবিআই করছে, এই কি বলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তখন তারা বাধা সৃষ্টি করছে, আর এমন সময় ডেকে পাঠাচ্ছে যে তারা আর করতে পারছে না। এটাকে যদি আমি এর আগে কোর্টে ইডির আইনজীবী বারবার বলেছেন যে এফআইআর এর কপি চেয়ে পাওয়া যায়নি, নানা নথি চেয়ে পাওয়া যায়নি। না, এগুলো তো রেকর্ডের ব্যাপার, সিটের কাছে রেকর্ডের ব্যাপার, সিট কোঅপারেট করে নেবে। আজকে যদি সিটে যে দেখাশোনা করছে বা বিধাননগরের যে ভদ্রলোক অফিসার, পুলিশ অফিসার বললেন, আই ফিল ভেরি সরি, স্যাড স্টেট অফ অ্যাফেয়ার্স, যে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতাই এদের নেই বলে আমি মনে হয়। তার কারণ যে টাকা বাজার থেকে তোলা হতো তার মাত্র 7% যে জমা পড়তো ব্যাংকে। আজকেই আনন্দবাজার পত্রিকায় খবর রয়েছে, দেখুন। সারদা কাণ্ডে অন্তর্বর্তী ফরেন্সিক অডিট রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী রিপোর্টে দাবি করা হয়েছে আমানতকারীদের থেকে বেশিরভাগ টাকাই নগদে সংগ্রহ করত সারদা, আর সেই টাকার মাত্র 7% জমা পড়ত ব্যাংকে। বাকি 93% নগদ দিয়েই চলত যাবতীয় কারবার। সপ্তাহ 2 আগে সেবির কাছে রিপোর্ট জমা পড়েছে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী রিপোর্টে দাবি করা হয়েছে নগদ লেনদেনের 592 কোটি টাকার কোনো হদিশ মেলেনি। সারদার খাতায় এই খরচকে প্রশাসনিক ও বিবিধ বলে দেখানো হয়েছে। অডিটে ইঙ্গিত সারদার টাকা নয়ছাড়া হওয়ার যে অভিযোগ উঠেছে তা ওই খরচকে ঘিরেই। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে হায়দ্রাবাদের শরৎ অ্যাসোসিয়েটস নামে এই ফরেন্সিক অডিট সংস্থাকে যৌথভাবে নিয়োগ করেছিল সেবি ও বিধাননগর পুলিশ কমিশনারেট। এই বিষয়ে বিধাননগর পুলিশের এক কর্তার বক্তব্য, প্রাথমিক রিপোর্টে সারদার ব্যাংকিং লেনদেন সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য পাওয়া গিয়েছে। চূড়ান্ত রিপোর্টে বেহাত হওয়া টাকা হাওয়ালা বা হুন্ডির মাধ্যমে কোথাও চালান হয়েছে কিনা জুলাই মাসের মধ্যে তা জানাবে ওই সংস্থা। আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী অন্তর্বর্তী ফরেন্সিক রিপোর্টে দাবি করা হয়েছে সাফারি নামে একটি মার্কিন সফটওয়্যারের মাধ্যমে টাকার হিসেব রাখত সারদা। সেই সফটওয়্যার থেকে প্রাপ্ত তথ্য সারদার 164টি সংস্থার হিসেব, 220টি ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে এবং সারদার কর্মী ও এজেন্টদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে 2460 কোটি টাকা তুলেছিল সারদা। এর মধ্যে 475 কোটি টাকা মেয়াদ শেষে আমানতকারীদের ফেরত দেওয়া হয়।
এজেন্টদের কমিশন দিতে খরচ হয় 820 কোটি টাকা। বিভিন্ন সংবাদ মাধ্যম চালাতে 390 কোটি টাকা খরচ করেছিল সারদা। এছাড়া বিভিন্ন সম্পত্তি ও প্রকল্প কেনার অগ্রিম বাবদ 183 কোটি টাকা খরচ হয়েছে। এর বাইরে প্রায় 592 কোটি টাকার খরচের কোনো হিসেব মেলেনি। কি কারণে এবং কাদের জন্য এই টাকা খরচ হয়েছে তা খতিয়ে দেখে চূড়ান্ত রিপোর্ট পেশ করবে ফরেনসিক অডিট সংস্থা। এবিপি আনন্দ। মহিদুল, আমি আবার শুরুর অংশে যাব যে আজকে প্রকাশবাবু যে অভিযোগটা তুলেছে, মারাত্মক অভিযোগ, একটার পর একটা দিন যাচ্ছে, আরও কিছু কেলেঙ্কারি, আরও কিছু অভিযোগ সামনে আসছে, কিন্তু ভয় একটাই যে এই ভোটের মুখে এটা নিয়ে রাজনীতি হচ্ছে, কথা হচ্ছে, চর্চা হচ্ছে, কিন্তু তারপর ভোট শেষ হলে ঠিক আমরা মনে করে দেখুন যে পঞ্চায়েত নির্বাচনের আগে একটা বিপুল তোলপাড় হলো, তারপর পঞ্চায়েত নির্বাচনে পরিস্থিতির ফল দেখে অনেকে বিশ্লেষণ করলেন যে তৃণমূল কংগ্রেস শাসক দলের গায়ে সারদা কোনো আঁচড় কাটতে পারেনি। তবে হঠাৎ বাজার থেকে এই মানুষগুলোর কষ্ট যন্ত্রণা, আজকে যে সুশান্ত সর্দার আত্মহত্যা করলেন, তো এই সময়টার যন্ত্রণা নিঃসন্দেহে তাকে ভোগ করতে হয়েছে, কিন্তু কোথাও সারফেসে সারদা ছিল না। আশঙ্কা এইটাই যে এই রকম একটা ঘটনা যেটা সামনে মানুষের সামনে যা তদন্ত হওয়া দরকার ভবিষ্যতের জন্য, ঠিক যে কারণে সঞ্চয়িতা এবং সঞ্চয়িনী তদন্ত হওয়া দরকার, ঠিক সেই কারণে সারদার তদন্ত হওয়া দরকার, এরপর ভোট হয়ে গেলে ধামাচাপা পড়ে যাবে না তো? হ্যাঁ, আশঙ্কাটা তো তাই। মানে এখনো পর্যন্ত খবরের কাগজে যা খবর সেটা হলো 62 জন মারা গেছেন, আজকে হচ্ছে 63তম মৃত্যু একদম। এবং আপনি যদি দেখেন গত 16ই এপ্রিল, মানে 2013 সালের 16ই এপ্রিল থেকে এখন 1 বছর ওপর হয়ে গেছে, এই মৃত্যুর মিছিল তো চলছেই। কিন্তু সব থেকে যেটা অবাক করে দেওয়ার মতো এবং দুঃখজনক যেটা ঘটনা ঘটছে, যে প্রথমে যখন মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা অসংবেদনশীলতার একটা পরিচয় দিয়েছিলেন, যে প্রথমে বলেছিলেন যে যা গেছে তা গেছে, তাই নিয়ে ওনার দলের সাংসদ গানও লিখেছেন, যা গেছে তা গেছে। তারপরে চাপ পড়লো, বললেন যে আপনার আমার করের টাকায় হচ্ছে 500 কোটি টাকা হবে, 150 কোটি টাকা সিগারেট খেয়ে হবে, একটু সিগারেট খেতে বললেন, হ্যাঁ ক্যান্সার হয়তো বেড়ে যাবে। তার এখন এইভাবে তো কোনো একটা যুক্তিসঙ্গতভাবে তো ঠিক কম্পেনসেশনের ব্যাপারটা হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে সারদার কেলেঙ্কারির জন্য রাজ্য সরকার এবং আপনি আমার টাকায় কেনই সেটা কম্পেনসেশনটা দেওয়া হবে? তাহলে কোথাও না কোথাও এই পুরো সারদা কাণ্ড এবং এই ধরনের চিট ফান্ডের যে রমরমা এবং তাদের যে ব্যাগের ছাতার মতো করে এরকম গজি উঠেছে, এর পিছনে যে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে কারণগুলো আছে সেগুলো আমাদের একটু বুঝে নেওয়া উচিত। সেটা এখানে আমি একটু তথ্য যোগ করতে চাইবো, সেটা হচ্ছে যে 37টা লগ্নি সংস্থার বিরুদ্ধে তার মধ্যে উড়িষ্যা সরকার সিবিআই চেয়েছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। আপনাকে জানিয়ে রাখি, দর্শকদেরও বলি, তার মধ্যে 16টাই পশ্চিমবঙ্গের, অর্থাৎ সারদা একটি সারদা নয়, তার ভেতর 16টা উড়িষ্যার 37টা সংস্থার মধ্যে 16টা আমাদের এই রাজ্যে, সুতরাং পশ্চিমবঙ্গের এই রাজ্যে। সুতরাং কল্পনা করুন তার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কত মানুষ যুক্ত রয়েছে। দেখুন, যে 37টি লগ্নি সংস্থার বিরুদ্ধে ওড়িশার নবীন পট্টনায়ক সরকার সুপ্রিম কোর্টে সিবিআই তদন্ত চেয়েছে, তার মধ্যে 16টি সংস্থারই রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গের। এই সংস্থাগুলি হল সারদা গ্রুপ অফ কোম্পানিজ, টাওয়ার ইনফোটেক লিমিটেড, প্রয়াগ গ্রুপ অফ কোম্পানিজ, আইকোর ই সার্ভিস লিমিটেড, সাইন ইন্ডিয়া গ্রুপ অফ কোম্পানিজ, রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানিজ, রামেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রেম্যাক রিয়েলিটি ইন্ডিয়া লিমিটেড, এসআর গ্রিন হাউস লিমিটেড, এসোর ডেভেলপার্স, জোডিয়াক ফাউন্ডেশন কোম্পানি, সিলিকন প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড, আশা অ্যাগ্রো ইকো মোটরস ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড, মঙ্গলদ্বীপ ল্যান্ড প্রমোটার্স লিমিটেড, ইনফিনিটি রিয়েলকন প্রাইভেট লিমিটেড, সুরহা সানমার্গ মাইক্রো ফিনান্স লিমিটেড। Actually, Sarada, so it is already proved that Sarada ruling party MPs are in jail. They are involved directly. It is proved, and more big fishes will come out. For that reason, they are afraid of. বুধবার সারদা মামলা শুনানির সময় সুপ্রিম কোর্টে ওড়িশা সরকার জানায়, জনস্বার্থ মামলায় যে 44টি লগ্নি সংস্থার বিরুদ্ধে ওড়িশায় অভিযোগ, তার মধ্যে সারদা সহ 37টি সংস্থার বিরুদ্ধে সিবিআই তদন্তে তাদের কোনো আপত্তি নেই। এই 44টি সংস্থার নাম জানিয়ে বুধবার সুপ্রিম কোর্টে নথিও জমা দেয় ওড়িশা সরকার। এদিকে বৃহস্পতিবার শুনানির সময় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী ইউ ললিত আদালতে জানান, পশ্চিমবঙ্গে বিভিন্ন লগ্নি সংস্থার বিরুদ্ধে 885টি মামলা হয়েছে। সারদা গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে 389টি, এর মধ্যে 297টিতে চার্জশিট পেশ হয়ে গিয়েছে, ঝুলে রয়েছে 92টি মামলা। সারদা ছাড়া রাজ্যে অন্যান্য লগ্নি সংস্থার বিরুদ্ধে 496টি এফআইআর দায়ের হয়েছে, 73টির ক্ষেত্রে চার্জশিট রয়েছে, ঝুলে রয়েছে 423টি মামলা। অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী সারদার বিরুদ্ধে তদন্তের গতি অন্যান্য সংস্থার বিরুদ্ধে চলা তদন্তের গতির চেয়ে বেশি।
এ নিয়ে এর আগে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছিল। রাজ্য সরকারের কাছে আদালত জানতে চেয়েছিল সারদার বাইরে অন্য অভিযুক্ত লগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে কেন তৎপরতা দেখানো হচ্ছে না। সারদাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি উঠেছে বলেই কি এই মামলাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? এই প্রেক্ষাপটে লগ্নি সংস্থা কেলেঙ্কারির জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই এখন নজর। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। মইদুল, অর্থাৎ একেবারে পরিষ্কার যে এ রাজ্যের একাধিক সংস্থা এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। একদমই তাই। এবং আপনি যদি গত বছর মার্চ মাসে শচীন পাইলট যখন কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টার, ওনার যে একটা বিবৃতি ছিল, তাতে আপনি দেখবেন যে এক্স্যাক্টলি, এবং তাতে আপনি দেখবেন যে 70টার ওপরে হচ্ছে চিট ফান্ড, মানে আদতে তারা চিটিংবাজ ফান্ড, তারা স্পঞ্জি স্কিম, শ্যাম ফান্ডস বলা হয়, তারা হচ্ছে পশ্চিমবঙ্গে তাদের ব্যাঙের ছাতার মতো করে গজিয়েছে। এবং পশ্চিমবঙ্গে ভারতবর্ষের যে কটা রাজ্য আছে তাদের মধ্যে চিট ফান্ডের সংখ্যাটা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, মানে এটা শচীন পাইলট কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টার বিবৃতি অনুযায়ী আর কি। এবার আপনি দেখুন, তার আগে তৃণমূল কংগ্রেসেরই একজন সাংসদ, তিনি গতবারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জেতেন, তিনি হচ্ছে এই নিয়ে একটা চিঠি দেন। বর্তমানে তিনি কলকাতা উত্তর কেন্দ্রে তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। এবার তারপরে দেখা যাচ্ছে যে শাসক দলেরই একজন রাজ্যসভার সাংসদ, তিনি হচ্ছে জেলে চলে যাচ্ছে। আপনারা ক্যামেরাও আমরা দেখতে পাচ্ছি, রাজ্যের মন্ত্রীরা হচ্ছে সারদার এসব প্রোগ্রামে যাচ্ছে, তারা বলছে যে সারদায়ের লগ্নি করুন, আরং করুন, এবং ইনক্লুডিং মাননীয় মুখ্যমন্ত্রী এরকম সারদার সঙ্গে স্টেজ শেয়ার করেছেন। এর ধরনেরও আমরা যখন এপ্রিল মে মাস নাগাদ যখন এই বিতর্কটা হচ্ছিল সেরকমও আমরা ছবি পেয়েছি। এইবার আপনি দেখুন যে এই ধরনের সেরকম ছবি আমরা দেখি, মানে ওই অ্যাম্বুলেন্স ক্যাম্বা, সেটা, এবং আরেকটা যে ওদের প্রকাশিত কাগজে উদ্বোধন করেছেন এই জায়গা, এক্স্যাক্ট, হ্যাঁ ওইটাই বলতে। সরি, খুব সাংঘাতিক আছে, 1 মিনিট। সেটা হচ্ছে যেটা আপনারা দেখালেন, কুণাল ঘোষকে জেরা করে বললো 1 লাখ টাকা পেতেন, তারপর 15 লাখ টাকায় জয়েন করলেন। দ্যাট পয়েন্ট অফ টাইম কুণাল ঘোষ কিন্তু এমপি ছিলেন না। যেদিন যখন জয়েন করলেন 15 লাখ টাকায় আরেকটি সংবাদ সংস্থায় ছিলেন না। তারপরে তাকে কিন্তু এমপি করলেন মমতা দেবী, তাকে নিয়ে এসে, এবং তারপরে উনি শুরু করলেন 1 টাকায় লাখ টাকা না, এক ফোনে লাখ টাকা, এবং 1 ফোনে লাখ টাকাতে মমতা দেবী বারবার সেই অলংকৃত করেছেন ওই অনুষ্ঠান, দার্জিলিং এ বসে অলংকৃত করেছেন ওই অনুষ্ঠান। না, এখন যেটা হলো যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে আপনি দেখুন, এক হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে মানে ব্যাংকিং যে সার্ভিস, যেটা আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন বলি, সেইটাতে কিন্তু খুব পিছিয়ে, মানে জাতীয় যে গড় তার থেকে কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে। অর্থাৎ সাধারণ মানুষের কাছে ব্যাংকের কিন্তু অ্যাক্সেস তাদের নেই। ফলে এবারে সাধারণ মানুষগুলো এবার টাকা তারা কোথায় রাখবে? উল্টো দিকে হচ্ছে বিভিন্ন নীতি অনুযায়ী আপনি দেখবেন যে স্মল সেভিংস কিংবা ব্যাংকের সুদের হারটাও কমেছে। এবার সেখানে সাধারণ মানুষ হচ্ছে পুঁজিটা রাখতে পারছে না, তারা এই ধরনের সমস্ত পুঁজিতে তারা হচ্ছে, মানে তারা যে ছোট যে তাদের স্মল যে সেভিংসগুলো সেগুলো তারা এই ধরনের শ্যাম ফান্ড, স্ট্রিট ফান্ডে তারা রাখে। এবার এরা কি প্রলোভনটা দেখাচ্ছে, এরা বলছে যে তোমাকে আমি 20 গুণ 20%, 20-40% এই হারে দেবো। এখন এই শ্যাম ফান্ডস গুলো চলে কি করে? এই শ্যাম ফান্ডস গুলো এইভাবে, সেটা তো ফাইন, কিন্তু আমি বলছি এখানে তো একটা বড় ভূমিকা, যেরকম আরবিআইয়ের আছে, যেরকম সেবির আছে, যেরকম সেরকম রাজ্য সরকারেরও রয়েছে। একদমই, কারণ পরিকাঠামো আছে কিন্তু ভিন্ন প্রশ্ন, কেন এবার সাধারণ মানুষরা বিশ্বাস করছে? এটাই হচ্ছে যে একটা পলিটিক্যাল যে রুলিং পার্টি যে সেই গ্যারান্টার হয়ে যাচ্ছে, তারই পৃষ্ঠপোষকতায় হচ্ছে সাধারণ মানুষ ভরসা পায়। না, আমি বলবো রুলিং বিরোধী সমস্ত পার্টির দায়িত্ব আছে যদি কেউ সেই মঞ্চে। আপনি এটা ভুলে গেলে চলবে না যে যখনই সারদা স্ক্যামটা যখন প্রথমে বাস্ট করেছিল, প্রথমে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীঘাটে গিয়ে কিন্তু প্রথমে সারদার যারা আমানতকারী এবং একটা দলের এজেন্টরা, তারা কিন্তু প্রথমে ওখানে ধর্ণা দিয়েছিলেন। তো এই জিনিসটা বুঝতে হবে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধরনের চিটফান্ড কিন্তু হয় না আসলে। এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আমানতের পরিমাণ বৃদ্ধি করলো কেন? আরো লোককে অ্যাট্রাক্ট করলো, এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে পাশাপাশি আরেকটি প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেছেন সিবিআই তদন্তে এত ভয় কেন? তার পাল্টা উত্তর দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, আপনাদের সামনে রাখবো। সারদা কেলেঙ্কারি নিয়ে ফের একবার রাজ্য রাজনীতিতে চড়ছে তরজার পারদ। সিবিআই তদন্তের দাবিতে সুর চড়াচ্ছে বামেরা। বুধবারই সুপ্রিম কোর্টে শেষ হয়েছে সারদা নিয়ে শুনানি। খোদ পশ্চিমবঙ্গের আইনজীবী সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন অসম, ওড়িশা, ত্রিপুরায় কেলেঙ্কারির তদন্ত করুক সিবিআই, কিন্তু পশ্চিমবঙ্গে তদন্ত চালানোর জন্য বিশেষ তদন্তকারী দলই যথেষ্ট। তার দুদিন পরই এবার সারদা নিয়ে ফের রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যে একটা হাস্যকর প্রহসন চলছে চিটফান্ড নিয়ে। এত টাকা গেল কোথায়?
কোথায় গেল ওই টাকা? এই প্রশ্নগুলো মানুষের মনে ঘুরে ফিরে আসছেই। বৃহস্পতিবারই সারদা ইস্যুতে বামেদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যারা বড় বড় কথা বলেছে জিজ্ঞেস করুন, সিপিএম এর বই, গণশক্তির দেখুন, ডায়াল বই, এই যত দেখছেন চিরকুট লাগানো আছে তত অ্যাডভার্টাইজমেন্ট সারদা কোম্পানির টাকায় সিপিএম এর পার্টিতে। এই দেখুন গণশক্তি, যত লাল কাগজ দেখছেন সব লালে লাল সারদার টাকায়। এই দেখুন সারদার বর্দা, গণশক্তি কাগজ সারদার বিজ্ঞাপনে ভর্তি, এগুলো শুধু সারদার বিজ্ঞাপন। খানিকটা ঘুরিয়ে হলেও এদিন সেই আক্রমণের জবাব দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমাদের সময়, বামফ্রন্টের সময় অনেক কিছু শুরু হয়েছিল, অনেক কিছু শেষ হয়েছিল, দীর্ঘ ৩৯ বছর তো। কিন্তু আমাদের সময় শুরু হলেই আমরাই অপরাধী, এটা কোন যুক্তিতে? আপনি আজকেই মেনে নেন না সিবিআই, তাহলে কালপুর থেকে শুরু হয়ে যাবে তদন্ত, কে কে দায়ী, কার কার কাছে টাকা, সব বেরিয়ে যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সিবিআই কি ভগবান? আরে মশাই, আমাদের রাজ্যের পুলিশের উপরে ভরসা আছে, আমাকে ওই সিবিআই টিবিআই দেখাবেন না। অন্যদিকে এদিন সারদা ইস্যুতে সুর চড়িয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খুব পুরনো একটা ডিরেক্টরেট, কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকে, তারা তাদের আইন অনুযায়ী অনুসন্ধান করছেন, তাতে এত বাধা দিচ্ছেন কেন এরা? অন্য রাজ্যে ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে তারা সিবিআই অনুসন্ধান চেয়েছেন, ব্যতিক্রম শুধু এই রাজ্য। যুযুধানদের বাকযুদ্ধের মাঝে সবার নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। সুমন ঘরাই ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। পাশাপাশি মুকুল রায় আজ রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সারদা কাণ্ডে, বলেছেন যদি প্রমাণ হয় তৃণমূল জড়িত তাহলে তৃণমূল রাজনীতির আঙিনা থেকে সরে দাঁড়াবেন। দেখুন, সারদা নিয়ে তদন্ত হোক, যে কোনো তদন্ত হোক, আমরা ওই তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। যদি প্রমাণ হয় তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে, তাহলে তৃণমূল কংগ্রেস রাজনীতির আঙিনা থেকে সরে দাঁড়াবে। আমি প্রথম কথাটা বলবো যে এই যে সারদা নিয়ে প্রশ্ন উঠলেই মানে সর্বোচ্চ নেত্রী থেকে অরাজনৈতিক বিশিষ্ট গুণীজনেরা মাঠ থেকে শুরু করে টিভি চ্যানেল অব্দি অসহিষ্ণু হয়ে যাচ্ছেন, এটা একটা খুব ডেঞ্জারাস প্রবণতা। এই যে এত অসহিষ্ণু হতে হচ্ছে কেন? যারা জড়িত নয়, যাদের কোনো সমস্যা নেই, ধরুন বিধানসভার অভ্যন্তরে আপনি দেখালেন তো অর্পিতা ঘোষকে, তিনি যিনি আগে অরাজনৈতিক গুণীজন ছিলেন, তারপর পরিবর্তনশীল, তারপর তৃণমূলের কর্মী, সারদা কর্মী, এখন ক্যান্ডিডেট, ৮৫,০০০ টাকা করে মাসে মাইনে পেয়েছেন, সারদা কোম্পানি দিয়েছে। আমি তার মধ্যে যাচ্ছি না, আচ্ছা পেয়েছেন। আমি তো রাজনীতি করি, সরাসরি রাজনীতি করি, আমি আমার পার্টির দুজন কর্মীর কথা, দুজন নেতার কথা উল্লেখ করতে চাইছি। একজন দেবলীনা হেমব্রেম, রানীবাঁধের বিধায়ক, একজন গৌরাঙ্গ চ্যাটার্জি, পাণ্ডবেশ্বরের বিধায়ক। অ্যাসেম্বলির মধ্যে এই যে পার্থ চ্যাটার্জি, যিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী, অ্যাসেম্বলির ভেতর সারদা নিয়ে প্রশ্ন করতে চেয়েছিল বলে এই দুজন বিধায়ক মার খেয়েছেন। অ্যাসেম্বলির মধ্যে সারদা নিয়ে প্রশ্ন করা যাবে না। এই অসহিষ্ণুতা থেকেই এই ধরনের আক্রমণগুলো হচ্ছে। যেটা হয়েছে, আমি এই কারণে অর্পিতা ঘোষের সঙ্গে, উনিও রাজনীতি করছেন, তৃণমূলের প্রার্থী হয়েছেন, আর এরা দুজন, এই দেবলীনা হেমব্রেম এবং গৌরাঙ্গ চ্যাটার্জি, সারদা নিয়ে প্রশ্ন করতে চেয়ে, আলোচনা করতে চেয়ে তারা অ্যাসেম্বলির মধ্যে মার খেয়েছেন। এখন যে কথাটা আসছে, ধরুন এই সময় মানে এত কথা, ওই যে আমরা বলেছিলাম আগে যে গৌতম দেব যখন সেই কুপনের কথা বলেছিলেন, পার অ্যাসেম্বলি সিটে 15 লক্ষ করে টাকা, তো বোঝা যাচ্ছে সারদার টাকা। জিডি যে সেদিন যেটা বলেছিল জিডি, SMS আসছে, আজকে সেটা বলছে ইডি, আর তাতেই ভয় পাচ্ছেন ডিডি। যে মদন মিত্র বলেছেন তো ডিডির কথা। প্রবলেমটা হচ্ছে এই যে ধরুন হেলিকপ্টার উঠছে, এমনি তো ইদানিং উনি ছবি আঁকছেন না, টাকা পয়সা তোলে না একটা পার্টি। সুদীপ্ত সেন আর দেবযানী তারা জেলে গেছে, যক্ষের দল নিয়ে যায়নি, যক্ষের দল রয়েছে। যে যক্ষের দলের মধ্যে সুশান্ত সর্দারের মতো মানুষের টাকা রয়েছে, আজকে সেই ভদ্রলোক তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এই চোখের জলের দাম, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলো যা হবে, জনগণের কোর্ট, সে কোর্টে তৃণমূলকে, মুকুলবাবু যাই বলুন, জনগণের কোর্টের বিচার হবে, কেউ ঠেকাতে পারবে না। এবং প্রবলেম হচ্ছে আপনি যেই এই প্রশ্নগুলো তুলবেন, ধরুন এই প্রশ্ন উঠছে শ্যামল সেনের এই যে কমিশন, সারদার লয়ারদের প্যানেলে নাকি শ্যামল সেনের পরিবারের লোকজন রয়েছেন, এই কথা বাজারে ঘুরতে শুরু করেছে, লোকে প্রশ্ন করছে। আর বিপদ হচ্ছে প্রশ্ন করলেই আক্রমণ, প্রশ্ন করলেই মিথ্যে মামলা, প্রশ্ন করলে ষড়যন্ত্র। কাল যা ঘটেছে যাদবপুরে,
এই প্রসঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি যে যাদবপুরে আমাদের প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী, ওখানে ওই মধ্য যাদবপুর চত্বরে আমাদের দেওয়াল লিখতে দেওয়া হচ্ছে না, পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। কাল যখন আমাদের কমরেডরা এই কমল মজুমদার, গৌরাঙ্গ সাহেরা পোস্টার লাগাচ্ছিল, সেই সময় ওখানে হুমকি দেওয়া হয় যে পোস্টার লাগানো যাবে না। ওখানে আমাদের লিডার পার্টির বুদ্ধদেব ঘোষ, তিনিও তখন, তাকেও থ্রেট করা হয়। তারপর রাত 10টার সময় এদের ওপর আক্রমণ যখন হয়, এই পার্টির নেতা বুদ্ধদেব ঘোষ তিনি যখন যান, তাকে এবার তার বাড়িতে চড়াও হয়, তার বৃদ্ধা মা মায়ারানী ঘোষ তিনি আক্রান্ত হন, তাকে মারা হয় ভেতরে। তারপর আমাদের এই কর্মীরা যারা তৃণমূলের আক্রান্ত হয়েছে এই মারছে, তখন সুজন চক্রবর্তী যিনি আমাদের প্রার্থী পার্টির নেতা, তিনি রাত্রে ওখানে পৌঁছন। হ্যাঁ বলছি তো, ওখানে রাত্রিবেলা আমরা যখন আমাদের নেতারা পৌঁছেছেন, সুজন চক্রবর্তীর সামনে, বুঝুন প্রাক্তন এমপি ক্যান্ডিডেট কনস্টিটিউয়েন্সি, তার সামনে এই যে পুলক এবং তার বাহিনী আরো এরা যারা আছে তারা ঝাঁপিয়ে পড়েছে। তখন পুলিশ হচ্ছে অ্যাকশন, ক্যান্ডিডেট রয়েছে আমাদের লিডার। তারপরে দেখা যাচ্ছে ভয়ঙ্কর ব্যাপার, এবার এই মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, মায়াদেবী হসপিটালাইজড হয়েছেন, এমন ভাবে ফেলে মেরেছে আমাদের দুজন ডিওয়াইএফআই এর কর্মী, তারা হসপিটালাইজড হয়েছে। এদের দেখে যখন এই বুদ্ধদেব ঘোষ বাড়ি ফিরেছেন 4টের সময়, ভোর 5টার সময় অ্যারেস্টেড। চার্জ কি? মলেস্টেশনের চার্জ। এই যে শ্লীলতাহানি, এই যে ভয়ঙ্কর ঘটনা যা ঘটছে, যে মিথ্যে মামলা, এই যে মিথ্যে মামলার একটা ধারাবাহিকতা, অ্যাসেম্বলিতে যে দুজন এই মানে কোনো কিছু নিয়ে প্রশ্ন করলে, এটা একটা ভয়াবহ ঘটনা। এই ট্রেন্ড মানে আজকে দাঁড়িয়ে আলোচনাগুলো হবে, যেখান থেকে শুরু হয়েছে আলোচনা, এটা তো গেস্টাপো সিস্টেম চলছে আমাদের রাজ্যে। এটা একটা কথা মনে করিয়ে দিই, যেটা আমাদের বলছিলেন যে সিটের ব্যাপারে, আপনাদের মনে করে দিই 10ই ফেব্রুয়ারি হাইকোর্টে চলছে কেস। সেখানে ইডি তাদেরকে বলেন, হাইকোর্টের মহামান্য বিচারককে, যে আমরা সিটকে একটা চিঠি দিয়েছিলাম, আমরা কিছু তথ্য জানতে চেয়ে, তার উত্তরে স্যার সিট এই উত্তরটা দিয়েছে। সেইটা পড়ে মহামান্য বিচারপতি বলেন, হোয়াট ইজ দিস, দিস ইজ নট ডান, I will not allow it। মানে সিট বলেছিল যে হোয়াট ইজ ইউর অথরিটি, উইল নট ডাইভার্জ অর গিভ এনি ইনফরমেশন টু ইউ। আজকে তারা বলছে সে ব্যাংক লকার 10:30টায় খুলেছিলাম ইডিকে সাহায্য করার জন্য, এই বিশ্বাস করবে? সবাই জানে ওর ভেতরে অনেক কাগজ ছিল, যাতে তৃণমূল কংগ্রেসের মানে বড় বড় নেতার নাম জড়িয়ে তারা জেলে ঢুকতো, সেইগুলো তাড়াহুড়ো করে বার করে ধ্বংস করা। ট্রেড লাইসেন্সে পাঠিয়ে আসবো। আপনি এখন কি চাইছেন? কারা তদন্ত করলে নিরপেক্ষ তদন্ত হবে, কি চাইছেন? আমি বারবার একটা কথাই বলছি, রাজ্য সরকারের উপর আমার কোনো আস্থা নেই, প্রথম পয়েন্ট। আজকের যে ইডি যেটা এনকোয়ারি হবে, আমি যার জন্য ইডির কাছে গেছি, এই নথিটা কিন্তু আমি রাজ্য সরকারের ডাইরেক্টরেটের কাছে দিতে পারতাম, তাদের উপর আমার আস্থা নেই। আজকে সিআইডি এটা এনকোয়ারি করে কোনো কিছু খুঁজে পাবে না। কাজে আমার একটাই প্রশ্ন, আজকের বিক্রমবাবু এখানেই আছেন, উনি রাজ্য সরকারের বিভিন্ন পোস্টে ছিলেন, উনি যে কথাটা একটা বললেন খুব দামি কথা, যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্ট্যাটাস অনুযায়ী ব্যবসা করতে দেওয়া উচিত। তো ওনাকে আমার একটাই প্রশ্ন, যেটা আমি কর্পোরেশনের হাউসে বলেছিলাম, যে এই কোম্পানিগুলোর কি কোনো স্ট্যাটাস ছিল যে এদের ট্রেড লাইসেন্স দিতে হবে, যেটা আমি হাউসে বলেছিলাম। এবং প্রকল্পবাবু, আপনি যা তথ্য দিয়েছেন আমাদের সাংবাদিক যা দেখালো, তাতে কোনো রকম ভিজিলেন্স হলে, কোনো রকম তদন্ত হলে এই কোম্পানিগুলো লাইসেন্স পাওয়ার কথা নয়, এই 43টি লাইসেন্স পেত না। আজকে এই প্রতিপক্ষ অনুষ্ঠানে আরেকটি ঘটনা সামনে এলো, ট্রেড লাইসেন্স কেলেঙ্কারি। যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে বলাই যায়, আমরা চাই সমস্ত যে অভিযোগ তার একেবারে নিরপেক্ষ তদন্ত হোক, এবং একটু আগে এত বিতর্ক হলো যে অনুষ্ঠান নিয়ে, যে এমন তদন্ত হোক যার ওপর মানুষের আস্থা থাকে, যে তদন্ত প্রক্রিয়া দেখে মনে হয় না যে কোনো সংস্থা কোনো কিছু আড়াল করার চেষ্টা করছে। নিঃসন্দেহে বিমল বাবু, শিওরলি সিট দিয়ে তদন্ত হবে কি সিবিআই হবে, সম্পূর্ণ কোর্টের ইখতিয়ার, কোর্ট যা বলবে সেটা প্রত্যেককে মানতে হবে। শোনা যাচ্ছে আগামী সপ্তাহে রায় হবে। আমি এমন কিছু বলতে চাই না, আমি অন্তত আমার জায়গা বলতে চাই যে কোনো আমার কথা যেন কোর্টকে প্রভাবিত না করে। স্বাভাবিকভাবেই সম্পূর্ণভাবে আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্টের উপর আস্থা রাখতে হবে, কারণ এন্টায়ার ব্যাপারটা কিন্তু কোর্টের নজরে, হাইকোর্টের নজরে সিট, সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে। আমি আগে থেকে কোনো কথাতেই আমি কোর্টকে প্রভাবিত করতে চাইছি না। আমি শুধু একটাই লাস্ট কথা বলি, যে
একেবারে সঞ্চয়িতা থেকে সারদা বারবার এই যে ঘটনাগুলো আসছে, এই যে মানুষগুলো মারা যাচ্ছে, টাকা ফেরত দেওয়া হয়েছে, আপনি বলে ভেরোনা ওভারল্যান্ডে টাকা ফেরত দেওয়া হয়েছে, খারাপ স্বভাব না, আপনি বিকৃত করে আইন, আপনি সঞ্চয়িতাতে টাকা ফেরত দেওয়া না, ওভারল্যান্ড ভেরোনায় টাকা ফেরত দেওয়া হয়েছে। আসুন এগুলো বলুন। সঞ্চয়িতা থেকে সারদা বারবার মেলানো যাবে না, সঞ্চয়িতা থেকে সারদা বলতে কি মহা মুশকিল কথা, দুটোকে কি করে ইকুয়েট করবেন? টাকা ফেরত দেওয়া হয়েছে, আপনি প্লিজ বলুন তো, হলো টাকা ফেরত দেওয়া হয়েছে, আমি কথা আমাদের বলতেই হবে। না না, এরা তো এগুলো অসত্যতা হচ্ছে, কথার বিরুদ্ধে সত্যতা বলতেই হবে। না না, ওভারল্যান্ড ভেরোনা সবতে আমরা পিআইএল করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা থামাতে হবে। আমি বারবার বলতে চাইছি যে সঞ্চয়িতা থেকে সারদা যে ঘটনাগুলো বারবার ঘটছে, কোথাও শাস্তি হচ্ছে না, এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে এটা নিয়ে একটা সুনির্দিষ্ট আইনগত কাঠামো দরকার। এখনো পর্যন্ত আমাদের দেশে সেটা তৈরি হয়নি, মৃত্যুর মিছিল চলছে, সেই আইনগত কাঠামোটা দরকার এবং কেন্দ্রকেই সেটা করতে হবে। রাজ্য কি থাকবে, কেন্দ্রের দায় না রাজ্যের দায়, ইস্যু তা নয়। ইস্যু হচ্ছে যে অন্যায়টা হয়েছে তার নিরপেক্ষ তদন্ত, এবং সেই তদন্ত যে তদন্তে মানুষের ভরসা আছে। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।